আচ্ছা দিলাম, রেকর্ড অন দিস কম্পিউটারে দিলাম। ওকে, ঠিক হ্যাঁ। ওকে, তো কি শুরু করবো? তার ওকে। আরেক মিনিট ওয়েট করি। জলবায়ু চলে আসছে। ইয়েস। ওকে 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 ওকে। আরে বস বস সব লিগরা কই, সব সিনিয়র লোকজন কই? তারা সবাই ইঞ্জিনিয়ারিং পারে বলে আসবে না, এরকম করলো আমার সাথে। বাপ্পা ভাই আছে তো। ও বাপ্পা ভাই আছে, হ্যাঁ। না ইয়ে ওই যে আদনান ভাই, তারপরে ইয়ে ভাই, আদনান ভাই তো আজকে আসবে না, আদনান ভাই এর তো 4টার ইমরান সময় ভাই, অর্ণব ভাই, আরিফ ভাই আসছে না? আরিফ ভাই আসছে, হ্যাঁ। আরিফ ভাই ভুল টুল কিছু বললে মাফ করে দিন, হ্যাঁ, আর ঠিক করে দিন। ওকে, তাহলে আপনি শুরু করি। হ্যাঁ, পাঁচটা তো হ্যাঁ, শুরু বেজে গেছে। করেন, বিসমিল্লাহ। ওকে, হ্যালো, ওয়েলকাম সবাইকে। আরিফ ভাই আসছে, এডিট করে নিই এটাকে। আবার আসছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়েলকাম সবাইকে আমাদের আজকের প্রেজেন্টেশনে, যেটার নাম আমি প্রথমে দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ইন ডেপথ। কিন্তু তারপরে চিন্তা করলাম যে আসলে ডেপথ বলতে আমরা কি বুঝি। এখন আমার যে ডেপথ, আমি আছি সবার উপরে, আমার ডেপথ যেটা হবে, আর আমাদের প্রো লেভেলের যে ডেভেলপাররা আছে তাদের ডেপথ তো আর সেম হবে না, তারা তো আরো ডেপথ যাবে। এই জন্য পরে ভাবলাম যে আসলে নামটা ঠিক হয় নাই। নামটা আসলে দেওয়া ছিল যে ইঞ্জিনিয়ারিং ইন মাই ডেপথ, আমি যেটা পারি তার থেকে যতটুকু পারি রেখে সেটা ইয়ে করার জন্য। ইন আদার ওয়ার্ডস, ইঞ্জিনিয়ারিং ফর বিগিনার্স। অ্যাকচুয়ালি আমি আসলে বিগিনিং ইঞ্জিনিয়ারিং এর যেসব কাজকর্ম করা যায় বা যেসব জানা দরকার ইঞ্জিনিয়ারিং শুরু করার জন্য, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো তো এখন আমরা দেখি যে আসলে আমরা কি কি আজকের এটা দেখবো। তো যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে আইডিয়া আছে, সো দেখতে পারেন যে কি কি টপিক নিয়ে কথাবার্তা হবে আর কি। আহ, তো এগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব যদি সময় থাকে। 1 ঘন্টা সময় আমাদের। ওকে, সো শুরু করি। প্রথমে হচ্ছে একটু বেসিক দিয়ে শুরু করি, কারণ এখানে হচ্ছে যেমন জুনিয়ররা আছে যেরকম সিনিয়ররাও আছে। তো আমি একদম এই জন্য আসলে প্রথম থেকে শুরু করতে আসছে যে আসলে কিভাবে ওয়েব কাজ করে বা এইচটিপি কিভাবে কাজ করে। তো ফার্স্টেই আমাদের জানতে হবে আসলে ওয়েব সার্ভারটা কি। এখন ওয়েব সার্ভারের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ওয়েব সার্ভার অ্যাজ আ সফটওয়্যার, আর একটা হচ্ছে ওয়েব সার্ভার অ্যাজ আ হার্ডওয়্যার। সো আমরা যখন বলি যে ওয়েব সার্ভার বলি, আমরা সাধারণত বুঝাই হচ্ছে যে কম্পিউটারে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনকে হোস্ট করি, সেই সেই ফিজিক্যাল মেশিনটাকে আমরা বলি ওয়েব সার্ভার। কিন্তু আবার ওয়েব সার্ভারকে আমরা অ্যাজ এ সফটওয়্যারও বলতে পারি। ফর এক্সাম্পল, এনজিনিক্স একটা ওয়েব সার্ভার। তো এনজিনিক্স কি করে সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমরা যখন ব্রাউজারে ইউআরএল গিয়ে লিখি, ফর এক্সাম্পল google.com, ঠিক আছে? তো তখন যেটা হয় যে গুগলের হচ্ছে একটা ডোমেনের সঙ্গে একটা বাইন্ডেড আইপি আছে, এই এলাকার জন্য যেটা আছে। তো সেখানে সেটা খুঁজে পায়, প্রথমে ডিএনএস প্যাচিংটা করে ওই আইপিটা। তারপরে ওই আইপির যে সার্ভারটা আছে, এই রিকোয়েস্টটা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওর কাছে যায়। আমরা যখন ওয়েব নিয়ে কাজ করি বা ব্রাউজার থেকে যখন কোনো রিকোয়েস্ট যায়, তখন সাধারণত এইচটিটিপি প্রোটোকল হয়ে যায় আর কি। তো এখন এই যে আমার মেশিনটা আছে, সার্ভারটা আছে, এই সার্ভারে কিছু ভার্চুয়াল ফুটো আছে আর কি, বা পোর্ট আছে। যে পোর্টটা, এক একটা পোর্ট এক একটা কাজে লাগে। ফর এক্সাম্পল, আপনি এটাকে রাস্তাও বলতে পারেন, যে কম্পিউটার আপনাকে কিছু রাস্তা দিয়েছে, যেই রাস্তা দিয়ে এক একটা অ্যাপ্লিকেশন এক একভাবে কাজ করবে। তো এই এইচটিটিপি প্রোটোকলটার জন্য সাধারণত আমরা, মানে যেভাবে আর কি বিল্ড করা হয়েছে, সাধারণত 80 নাম্বার যে পোর্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা সার্ভার সাধারণত ওপেন করে রাখে, যে 80 নাম্বার পোর্ট দিয়ে
কোনো একটা ব্রাউজার থেকে আমার কাছে, বা ব্রাউজার বা যে কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন থেকে আমার কাছে এই 80 পোর্টে রিকোয়েস্ট আসবে এইচটিটিপি প্রোটোকল হয়ে। যেই প্রোটোকলের যে রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টটার উপর ডিপেন্ড করে সেই সার্ভারটা হয়তো তাকে কিছু রেসপন্স দিবে আর কি। ওকে, এখন আমি যখন ব্রাউজার থেকে লিখলাম google.com, সেটা যখন আমার ওই পোর্টে আসলো, এখন আমার যে মেশিন আছে, সার্ভার মেশিন, এই রিকোয়েস্টটা দিয়ে কি করবে, বা এই রিকোয়েস্টটা যে আসলো এই রিকোয়েস্টটার অ্যাগেনস্টে কি রেসপন্স দিবে, সেই জন্য আমার একটা সফটওয়্যার লাগে বা ওয়েব সার্ভার লাগে, যে সার্ভারটা ঠিক করে দেয় যে এই রিকোয়েস্টের অ্যাগেনস্টে আমি এই ধরনের রেসপন্স পাবো। এনজিনেক্স হচ্ছে ওই ধরনের একটা ওয়েব সার্ভার। এখন এনজিনেক্স যেমন সরাসরি একটা যে কোনো স্ট্যাটিক ফাইল বলতে বুঝাই আমরা মনে করেন যে একদম স্ট্যাটিক এইচটিএমএল ফাইল বা কোনো ফাইল, যে কোনো ধরনের ফাইল ইয়ে করতে পারে, সেভাবে এনজিনেক্স হচ্ছে আবার একটা অ্যাপ্লিকেশন থেকে রিড মানে রেসপন্স নিয়েও আবার আমাদের ব্রাউজারকে ব্যাক করতে পারে। ওটাকে বলা হয় প্রক্সি পাস, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম আর কি, এটা বেসিক কনসেপ্ট, কিন্তু যেহেতু অনেকেই আছে জন্য আমি এই বেসিক জিনিসটা আমি বলে নিলাম যে এইভাবে আসলে ইঞ্জিনিয়ারিং কাজ করে। তো ইঞ্জিনিয়ারিং কি? ইঞ্জিনিয়ারিং হচ্ছে অনেক বেশ ফাস্ট একটা ওয়েব সার্ভার, যেটা আবার রিভার্স প্রক্সি, লোড ব্যালেন্সিং এবং এইচটিএমএল প্রক্সি, এইচটিটিপি ক্যাশ বিভিন্ন ধরনের কাজ করতে পারে। মোটামুটি উইকিপিডিয়া সার্চ করে দেখলাম যে 400 মিলিয়ন ওয়েবসাইট নাকি এখন ইউজ করছে এনজিনেক্স এবং এনজিনেক্স প্লাস। এনজিনেক্স প্লাস হচ্ছে এনজিনেক্স এর একটা পেইড ভার্সন আছে সেটা। আচ্ছা, এনজিনেক্স কেন ক্রিয়েট করা হয়েছিল? এনজিনেক্স এর আগেও কিন্তু ওয়েব সার্ভার ছিল, অ্যাপাচি ছিল। টমক্যাট কি অ্যাপাচি নাকি আমি জানি না, মনে হয় ওটারই। তো অ্যাপাচি নামে একটা ওয়েব সার্ভার ছিল, সাধারণত পিএইচপি যেটা ইয়ে করে আর কি, পিএইচপি যেটা ইউজ করে করতো আগে যখন এনজিনেক্স আসে নাই। তো তখন একটা সমস্যা ছিল, সেটা যেটা হচ্ছে যে সিনক্রোনাসলি, ফর এক্সাম্পল আপনার একটা ওয়েব সার্ভার আছে, মনে করেন সারা দুনিয়া থেকে হাজার হাজার লোক আপনাকে ওই ওয়েব সার্ভারে রিকোয়েস্ট করতেছে কোনো ডেটার জন্য। তো ওয়েব সার্ভারের কাছে এটা কষ্টকর হয়ে যাচ্ছিল যে একই সঙ্গে এতগুলা রেসপন্স হ্যান্ডেল করা, যেই প্রবলেমটাকে বলা হয় C10K, মানে একই সঙ্গে 10,000 মানে কনকারেন্ট রিকোয়েস্টকে হ্যান্ডেল করার যে সমস্যাটা, সেটাকে সলভ করার জন্য ইঞ্জিনিয়ারিংসটা বানানো হয়েছিল। তো এনজিনেক্স বানাইছিল হচ্ছে রাশিয়ান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে ইগর সিসিয়ভ। সে 2004 সালে হচ্ছে এনজিনেক্স ফার্স্ট রিলিজ দেয়। তারপর থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন এই অবস্থায় আসছে, এবং 2011 সালে হচ্ছে তার এনজিনিক্স প্লাস, যেটা পেইড ভার্সন যেটা আছে এনজিনিক্স এর, সেটাই হয়। ওখানে আরো কিছু ফিচার্স আছে, মানে আমরা ফ্রিতে কিছু ফিচার পাই, আর প্লাসে আরো এক্সট্রা কিছু ফিচার্স আছে ন্যাচারালি। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব না। ইভেন এনজিনিক্স এরও এত ফিচার্স আছে যে আসলে এক মানে সেশনে বলা যাবে না, আমার 10টা সেশন লাগবে সেই প্রত্যেকটা ডিটেল বলার জন্য। আমি জাস্ট বেসিক যেসব কাজকর্ম করা হয় সেগুলো আমি মানে হাতে কলমে দেখাবো যে কিভাবে করা হয়, যেন হচ্ছে সবাই মোটামুটি একটা আইডিয়া পায় যে এনজিনিক্স দিয়ে আমি এরকম কাজ করতে পারি। আচ্ছা, এনজিনিক্স এখন ইনস্টল কিভাবে করব তার আগে বলে রাখি যে এনজিনিক্স কে বানানো হয়েছে হচ্ছে লিনাক্স এর জন্য। মানে আপনি যদি লিনাক্স সিস্টেম ইউজ করেন, সেটাতে এনজিনিক্স হচ্ছে বেস্ট, মানে বেস্ট পসিবল সার্ভিস দিবে আর কি। উইন্ডোজের একটা ইয়ে আছে, এনজিনিক্স এর ভার্সন আছে, কিন্তু সবাই হচ্ছে সাজেস্ট করে ওটা ইউজ না করার জন্য, কেননা সাধারণত পৃথিবীর 90% ইয়ে হচ্ছে আপনার মানে লিনাক্স সার্ভার ইউজ করে ই হিসেবে, ক্লাউড হিসেবে। সো লিনাক্সের যে ইনস্টলেশন প্রসেস সেটা আমি দেখাচ্ছি আপনাকে। নর্মাল জাস্ট ওটা আমাদের লিনাক্সের রিপোতেই আছে, সাধারণত যতগুলো লিনাক্স আছে, মোস্ট অফ দ্য লিনাক্স রিপো, ফর এক্সাম্পল উবুন্টু, ডেবিয়ান, যেগুলো পপুলার আছে আর কি। সো আপনি এটা, আমি যেহেতু আমি ডেবিয়ান উবুন্টু ইউজ করি, এই জন্য আমি ডেবিয়ান উবুন্টুর কমান্ডগুলো লিখছি। আপনি যদি অন্য কোনো স্পেসিফিক লিনাক্স ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে এনজিনিক্স খুবই পপুলার একটা সফটওয়্যার, আপনি যে জাস্ট সার্চ দিলে এটা পেয়ে যাবেন যে কিভাবে ইনস্টল করতে হয়। লিনাক্স উবুন্টুর জন্য বা ডেবিয়ান ডেবিয়ান বেসড ওএস এর জন্য হচ্ছে এই কমান্ডটাই করতে হয়। দুইটা ওয়ে আছে, এক হচ্ছে এভাবে ইনস্টল করা। এতে যেটা হবে, অলরেডি আমাদের উবুন্টু রিপোতে যেটা পি প্যাকেজ একটা ইনজিনিক্স আছে সেটা ইনস্টল হবে। তো সব সময় এনজিনিক্স এর লেটেস্ট ভার্সনটা হচ্ছে ওই রিপোতে থাকে না।
আপনি যদি চান যে আপনি লেজার ভার্সনের nginx ইনস্টল করতে চান, তাহলে হচ্ছে আপনাকে আরো কিছু এক্সট্রা স্টেপ করতে হবে ইনস্টল করার আগে। সেটা হচ্ছে যে কিছু কি অ্যাড করতে হবে nginx.org থেকে, যে কি এর মাধ্যমে ও হচ্ছে লেটেস্ট মানে অ্যাড করে যদি আপনি সোর্সটা আপডেট করেন, তাহলে হচ্ছে ও লেটেস্ট যে nginx ভার্সনটা আছে সেটা ইনস্টল করে নিবে আর কি। তো লিনাক্সে হচ্ছে ভার্সন জানে হচ্ছে এই যে প্রথম যে কমান্ডটা লিখছি আমি lsb_release ড্যাশে, এটা লিখে এন্টার দিলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার লিনাক্সটার ভার্সনটা কত। আমি ইউজ করি 20.04, ওটার নাম হচ্ছে ফোকাল। এরকম উবুন্টু 18.04 নাম হচ্ছে বিভার মনে হয়, আমি ঠিক খেয়াল নাই, এরকম বিভিন্ন কোড নেম আছে আর কি। তো ওই কোড নেমটা ধরে এই যে নিচের দিকে যে লাইনটা আছে দেখেন, এখানে দুটা লাইনের মধ্যে কোড নেম নামে একটা বড় করে লেখা আছে, এই কোড নেমের জায়গায় ওই কোড নেমটা বসায় তারপরে হচ্ছে আপনাকে nginx ইনস্টল করতে হবে, তাহলে হচ্ছে আপনি লেটেস্ট nginx ইনস্টল করতে পারবেন। nginx ইনস্টল করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সোর্স থেকে ইনস্টল করা। এবং আপনি যদি nginx এর থার্ড পার্টি প্যাকেজেস বা এক্সট্রা যেসব প্যাকেজ আছে nginx এর জন্য, যেমন আমরা পাইথনে আলাদা প্যাকেজ ইনস্টল করতে পারি, বা পিএইচপিতে বা জাভাস্ক্রিপ্টে আমরা যেমন নোট দিয়ে আলাদা প্যাকেজ ইনস্টল করতে পারি, এক্সাম্পল দিলাম আর কি। তো nginx এ হচ্ছে আপনি এরকম এক্সট্রা প্যাকেজেস অ্যাড করতে পারবেন nginx এর যে ফাংশনালিটি আছে যেটাকে এনরিচ করার জন্য আর কি, আরো বেশি ফাংশনালিটি পাওয়ার জন্য। কিন্তু বাই ডিফল্ট সেগুলো থাকে না, এবং সেটা করার জন্য আপনাকে ওই সোর্স থেকে বিল্ড করতে হবে, কেননা প্রত্যেকটা প্যাকে অ্যাড করার পরে হচ্ছে আপনাকে সোর্সটাকে আবার রিবিল্ড করে ইনস্টল করা লাগে। যেহেতু আমাদের সময় কম আজকে, এজন্য আমরা আজকে ওই কাস্টম বা সোর্স থেকে nginx বিল্ডের কাজটা দেখবো না। আচ্ছা, ইনস্টল করার পরে সাধারণত বাই ডিফল্ট nginx ইনস্টল করলে কিছু কিছু ডিরেক্টরি হচ্ছে ইম্পর্টেন্ট। আমি লিনাক্স সিস্টেমের কথা বলতেছি, যারা লিনাক্স ইউজ করছে তার জন্য বুঝতে সুবিধা হবে, কিন্তু মেইন যেটা হচ্ছে ডিরেক্টরি মানে হচ্ছে বিভিন্ন ফোল্ডার, মানে nginx হচ্ছে একটা সিস্টেমে যখন ইনস্টল হয় তখন কিছু ফোল্ডার ক্রিয়েট করে। ফর এক্সাম্পল হচ্ছে লিনাক্সের এডি এখানে একটা nginx নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, সেখানে একটা conf.d নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। আর লগের জন্য হচ্ছে var log nginx নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, ওটার মধ্যে হচ্ছে nginx এর লগটা থাকে। লগ মানে হচ্ছে বিভিন্ন যে রিকোয়েস্ট আসছে সেগুলা লগ করে, যে হ্যাঁ একটা রিকোয়েস্ট আসছে, বা কোনো ইরর হলে সেই ইরর গুলা এখানে রাখে আর কি। এবং কিছু ইম্পর্টেন্ট কমান্ডস আছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা লিনাক্স সিস্টেমে nginx-কে রিস্টার্ট করতে পারি, স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, লোড করতে পারি। এবং লাস্টের যে ইয়েটা আছে, কমান্ডটা আছে sudo nginx -d, এটা একটা ইম্পর্টেন্ট কমান্ড, কেননা হচ্ছে প্রত্যেকবার nginx এর কনফিগারেশন লেখার পরে আপনি এই কমান্ডটা দিয়ে চেক করতে পারেন যে আসলে আপনার কমান্ডের মধ্যে কোনো ভুল আছে নাকি। এটা চেক করে nginx বলবে যে হ্যাঁ তুমি যে কনফিগারেশনটা লিখছো nginx এর জন্য এটা ঠিক আছে অথবা ভুল আছে। যদি ঠিকঠাক থাকে তখন হচ্ছে আপনি nginx রিলোড করতে পারেন বা রিস্টার্ট করতে পারেন। রিলোড আর রিস্টার্টের মধ্যে পার্থক্য হচ্ছে রিস্টার্ট করলে nginx সার্ভিসটা পুরোপুরি স্টপ করে, তারপরে আবার স্টার্ট করে। এখন আর রিলোড হচ্ছে ও জাস্ট মানে সার্ভিসটাকে স্টপ না করে হচ্ছে ও জাস্ট কনফিগারেশন গুলোকে আপডেট করে নেয় আর কি। এই হচ্ছে পার্থক্য রিস্টার্ট এবং রিলোডের মধ্যে। ওকে, এখন আমরা কিছু জিনিস দেখব। আমি আমার যে সিস্টেমটা আছে সেখানে অলরেডি করি না অ্যাকচুয়ালি, আমি করার ইয়েতে আছে আর কি, করবো এখন। সো আমি একটা ইয়ে বানাচ্ছি, দেখেন আমরা এখন আসছি হচ্ছে আমার nginx ইনস্টল করা আছে। সো আমি nginx এ ইটিসি nginx conf এটার মধ্যে আছি, এটার মধ্যে আপনি something.conf এরকম ফাইল বানাইলে আপনি ওটার মধ্যে হচ্ছে nginx এর কনফিগারেশন গুলো দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে test.conf নামে একটা ফাইল বানাইছি, এবং এটার মধ্যে আমি nginx এর কনফিগারেশন গুলো লিখবো। লিখলে হচ্ছে তখন সেটা nginx ইউজ করতে পারবে। এখন এটা ব্ল্যাঙ্ক আছে, এটা আমার একটা সার্ভার অলরেডি বানানো আছে। আমি যদি আমার ব্রাউজারটা দেখাই, সেটা হচ্ছে এটা, এই আইপিটায় আমি এই সার্ভারটা ইউজ করতে চাই আর কি। যেহেতু আমি এখন কোনো কনফিগারেশন লিখি নাই, সো এখন কিছু আসছে না এখানে। আমি যখন লিখবো কনফিগারেশন তখন হচ্ছে আমি বুঝাবো যে কিভাবে আসলে কাজ করে nginx। সো বেসিক কনফিগারেশন হচ্ছে nginx এর এইটা। বাই ডিফল্ট nginx আপনার 80 পোর্টকে লিসেন করে। সো প্রথম যে কমান্ডটা আছে সেটা হচ্ছে লিসেন 80। সবার আগে হচ্ছে একটা ব্লক ক্রিয়েট করে নিতে হয় সার্ভার নামে এইটা। এই ব্লকের ভিতর হচ্ছে আপনার যে কনফিগারেশন গুলো আছে সেগুলো লিখতে হয়।
সার্ভারের বাইরেও হচ্ছে বিভিন্ন জিনিস ডিক্লেয়ার করা যায়, কিন্তু সেটা আমরা পরে আসবো। আগে আমরা বেসিক জিনিসটা দেখে নিই। প্রথমে হচ্ছে লিসেন 80 দিয়ে মানে হচ্ছে আমরা বুঝাচ্ছি যে আমরা 80 পোর্ট, যেটা বললাম আমি আগে, যে 80 পোর্টে আমরা লিসেন করছি, সেই 80 পোর্টের লিসেনের কথাটা বললাম। এরপরে হচ্ছে সার্ভারের নামটা দিলাম, আমরা যে আইপিটা দেখালাম সেই আইপিটা এখানে দিতে হয়। যদি আপনার ডোমেইন থাকে সেক্ষেত্রে আপনি ডোমেইনটা এখানে বসাবেন, আইপি বা ডোমেইন। আপনি এভাবে মাল্টিপল একটা আইপির পরে একটা ডোমেইন বসাতে পারেন যদি আপনি চান, কোনো কারণে যদি ডোমেইনটা আনএভেলেবল থাকে আর কি। এখন যেহেতু আমার কোনো ডোমেইন নাই, সো আমি এখানে জাস্ট আইপিটা লিখলাম। এরপরে রুট নামে একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে। এটার যেটা দিতে হয় সেটা হচ্ছে আমি একটা index.html ফাইল ক্রিয়েট করে রাখছি আমার সার্ভারের মধ্যে, যেটাকে আমি সার্ভ করব। সে যদি দেখাই, আমাকে টার্মিনাল দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো দেখেন cat.html, আমরা এখানে আমি index.html এর মধ্যে জাস্ট একটা টেক্সট লিখে রাখছি, হ্যালো ফ্রম দ্য আদার সাইড। সো আমরা এটাকে হোস্ট করব বা আমি nginx এর মাধ্যমে সার্ভ করব। তো আমার এইখানকার ডিরেক্টরিটা হচ্ছে এইটা, এই যে হোম উবুন্টু এক্সারসাইজ। সো আমি এই জন্য আমার রুট দিছি হচ্ছে হোম উবুন্টু এক্সারসাইজ এখানে। এরপরে হচ্ছে আমি লিখছি লোকেশন। লোকেশন কাইন্ড অফ হচ্ছে আমরা যে ইউআর আমরা যে ব্রাউজারে যে ইউআরএলটা লিখি সেই ইউআরএল এর রুট যেটা, আমরা যদি একটা সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ দিই তার মানে হচ্ছে আমি আইপিটা লিখে হিট করলে যে পাথটা আসবে সেই পাথটা। তো সো আমি সেই পার্টটা লিখলাম এখানে, যে লোকেশনের একদম রুটটা হিট করলে আমি কি রেসপন্স দিব সেটা আমি বলে দিচ্ছি, যে এই লোকেশনে আসলে তুমি ইন্ডেক্সটা যেটা হচ্ছে সেটা index.html, তার মানে হচ্ছে হোম উবুন্টু এক্সারসাইজ এইটার ভিতরে যে index.html ফাইলটা আছে এটাকে সার্ভ করো। সো আমি এই কনফিগারেশনটা লিখলাম, লিখে যদি আমি টেস্ট করি যে আমার কনফিগারেশন ঠিক আছে নাকি, sudo nginx -t, এখানে বলতেছে যে কনফিগারেশন ফাইল ওকে, মানে আমার ঠিক আছে। এখন যদি আমি এটাকে রিলোড দেই এনজিনিক্সকে, ওকে। সো এখন এখানে আসার কথা যে আমি যে ফাইলটা সার্ভ করতেছি এনজিনিক্সে সেটা পাওয়ার কথা। সো দেখতে পাচ্ছি যে আগে যেটা রিলোড দেখাচ্ছিল এখন আমি পাচ্ছি যে হ্যাঁ, আমি যে ফাইলটা বানাইছিলাম একটা index.html ফাইলটা বানাইছিলাম, সেই ফাইলটাকে আমি হচ্ছে আমার nginx কনফিগারেশনের মাধ্যমে আমি এটাকে সার্ভ করছি এই আইপিতে। ওকে, সো এটা হচ্ছে আসলে বেসিক, যে আমি আমার আমার ইয়েগুলো দেখাই যে আমি কি কি কনফিগারেশন লিখছি। সো এটা লিখছি, এটা একদম বেসিক, এটা একটা স্ট্যাটিক ফাইল সার্ভ করার জন্য একটা nginx-এর কনফিগারেশন। ওকে, এখন আমরা দেখব যে আমরা কিভাবে কতভাবে হচ্ছে এই পাথগুলো ডিক্লেয়ার করতে পারি। সো nginx-এর লোকেশনস, ওকে। সো সেম 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 ওয়েতে আমরা এভাবে এটা লিখতে পারি। পার্থক্য হচ্ছে এই যে আমি লোকেশনের পরে যেটা লিখি আর কি, এটা হচ্ছে আপনার প্যাটার্ন ম্যাচ। ফর এক্সাম্পল আমি আগে এটা প্র্যাকটিক্যালি দেখাই, যদি আমি এটাকে এডিট করে বসাই দিই এখানে। ওকে, সো সেম আমরা রুটে হচ্ছে index.html ফাইলটাকে সার্ভ করছি। আমি আরেকটা রাউট বানাইছি সেটা হচ্ছে সুদীপ্ত নামে। এখন আমরা যখন /সুদীপ্ত দিব, এইটা আসলে প্যাটার্ন ম্যাচ হয়। ফর এক্সাম্পল যে আপনি প্যাটার্ন ম্যাচ বলতে কি বুঝাচ্ছি আমি, এটা আমি লাইভ দেখাই, নাহলে মজা হবে না। টেস্ট করলাম, হ্যাঁ কনফিগারেশন ঠিক আছে, রিলোড দেই। ওকে, ওকে, হ্যাঁ। সো আমার যে ইয়েতে ছিল সেটা হচ্ছে আমি এই রাউটে আসলে একটা রেসপন্স দিব যে সুদীপ্ত সেস হ্যালো। সো আমার রাউটটা হচ্ছে /সুদীপ্ত। আচ্ছা, তো যদি আমি এখন এখানে এখানে ব্রাউজারে /সুদীপ্ত লিখি তাহলে বলতেছে সুদীপ্ত সেস হ্যালো। বাট এই পার্টটা প্যাটার্ন ম্যাচ করে যেহেতু, সো আপনি সুদীপ্তর পরে যদি 1 2 3 4 লেখেন ও এটাই রেসপন্স দিবে, কেননা ও চেক করতেছে যে আমি আসলে এখানে
সুদীপ্ত প্যাটার্নটা আছে নাকি সেটা চেক করে তারপর সে রেসপন্স দিচ্ছে। যেহেতু সে সুদীপ্ত প্যাটার্নটা পাচ্ছে, এই জন্য সে সুদীপ্তর পরে যে কোনো কিছু লিখে না কেন সে এটাই রেসপন্স দিচ্ছে। এখন যদি আপনি এক্সাক্ট ম্যাচ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার লোকেশনের আগে একটা ইকুয়াল সাইন দিতে হয়। এটা হচ্ছে এক্সাক্ট সাইন, মানে আমি শুধুমাত্র রাফি লিখলেই আমি এই রেসপন্সটা পাবো আর কি। টেস্ট করি যে আমি এখানে সুদীপ্ত লিখছিলাম আগে, এখন যদি রাফি লিখি তাহলে আমি পেলাম রাফি সে স্যালো, কিন্তু আমি যদি 1 2 3 4 লিখি তখন বলবে যে না এই নামে কোনো রাউট নাই, এক্সাক্ট ম্যাচ করছে। সবচেয়ে পপুলার যেটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার রেজেক্স ম্যাচ। রেজেক্স ম্যাচ কিভাবে করে, আপনার টিল্ডা সাইন আছে একটা, এই টিল্ডা সাইনটা দিয়ে রেজেক্স ম্যাচ করে। আমরা যে রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি সেই রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এই রাউট ডিক্লেয়ার করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি একটা রেগুলার এক্সপ্রেশন লিখছি যে স্ল্যাশ বুকস, এরপরে বুকস এর পরে 0 to 9 একসেপ্ট করবে আর কি। সো বুকস 1 বুকস 2 এভাবে বুকস 9 পর্যন্ত আমি এই ইউআরএলটা একসেপ্ট করব, এবং এই ইউআরএলটা আসলে আমি রিটার্ন পাবো হচ্ছে দিস ইজ a page using regex. Let's try. So books 1, আমি বুকস 1 লিখি বা 3 লিখি বা 5 বা 9, মানে হচ্ছে ও ওই প্যাটার্নটা চেক করে তারপরে এই রেসপন্সটা দিচ্ছে আর কি। আচ্ছা, কিন্তু এই যে ওয়েটা এটা আসলে কেস সেন্সিটিভ। ফর এক্সাম্পল আমি যদি বুকসটা বড় হাতে লিখতাম তাহলে এটা কাজ করতো না। ও হচ্ছে ছোট করে নিত আর কি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে যদি এভাবে করতাম বুকস তাহলে কি ছোট করে নেয় বাই ডিফল্ট। আচ্ছা ওকে, এনিওয়ে এটা হচ্ছে ইয়ে কি বলে কেস সেন্সিটিভ আর কি। যদি আপনি কেস মানে কেস আনসেন্সিটিভ করতে চান, যদি কেসকে কেয়ার করবে না, সেক্ষেত্রে হচ্ছে টিল্ডার পরে হচ্ছে একটা স্টার দিতে হয়। এটার মাধ্যমে হচ্ছে আপনি মানে পেন আপনি বড় হাতের লেখেন বা ছোট হাতের লেখেন সেটা ব্যাপার না, সে আর কি ওইটা বাদ দিয়ে সে এটা হিসাব করবে আর কি। এই তো যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে আমি 4 ধরনের প্যাটার্ন ম্যাচিং দেখাইলাম, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা হচ্ছে ওভাররিডেন ম্যাচ, একটা রেজেক্টস ম্যাচ, একটা প্যাটার্ন ম্যাচ। তো এইটার প্রায়োরিটিস আছে। সবার উপরে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, সবার উপরে সে এটাকে প্রায়োরিটি দেয়। যদি আপনার এরকম দুইটা ইউআরএল থাকে যে আপনি একটা ইকুয়াল দিয়ে লিখলেন আর একটা হচ্ছে টিল্ডা দিয়ে লিখলেন, তাহলে ও হচ্ছে এই রাউটটাকে প্রেফার করবে, কারণ হচ্ছে তার প্রেফারেন্স উপরে। এক্সাক্টের পরে হচ্ছে আপনার ওভাররিডেন ম্যাচটা আসে। ওভাররিডেন ম্যাচ মানে আমি বলতেছি যেটা সেটা হচ্ছে যে যেমন আমি এই রেজেক্স যেটা আছে সেই রেজেক্সে হচ্ছে আমি দেখেন এখানে একটা স্ল্যাশ বুক টু দিয়ে একটা রাউট লিখছি, আবার হচ্ছে এখানে আরেকটা রাউট লিখছি যে বুকস এরপরে 0 to 9। সো এখানে হচ্ছে ও ইয়ে করতেছে, এটাকে প্রেফার করতেছে, কেননা প্যাটার্ন ম্যাচিং এর চেয়ে রেজেক্স ম্যাচিংটা প্রেফারেন্স বেশি আর কি। এরপরে এই যে যেটা দেখালাম আর কি সেটা এই চারটা আর কি প্রেফারেন্সটা এরকম আর এই ওয়েতে আর কি প্রেফারেন্সটা হিসাব হয়। সো এটা দিবে কাজ করে। এরপরে আসা হচ্ছে ইনজেক্স ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলসটা কি, আমরা হচ্ছে ইনজেক্সে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করতে পারি। ভ্যারিয়েবলস অ্যাজ ইন হচ্ছে ইউজারও ডিক্লেয়ার করতে পারি, আবার হচ্ছে এনজিনিক্স এর ডিফল্ট কিছু ভ্যারিয়েবল আছে। এনজিনিক্স এর যদি nginx.org এর যে ওয়েবসাইটটা আছে এখানে গেলে হচ্ছে আপনি এনজিনিক্স এর বাই ডিফল্ট যেসব ভ্যারিয়েবলস আছে এইসব ভ্যারিয়েবলস এ বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। ফর এক্সাম্পল আমি এখান থেকে হোস্টের নাম বা আমার যে ইউআরএলটা ইউআরআই যেটা আছে বা যদি আমি কোনো প্যারাম পাস করি সেই প্যারামটা সেটা আমরা চেক করতে পারি। আবার হচ্ছে আমরা নিজেরাও ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি যেভাবে এভাবে, সেটা হচ্ছে সেট লিখে আপনি যে ভ্যারিয়েবলটা দিচ্ছেন সেই ভ্যারিয়েবলটার নাম, এটা হচ্ছে ডলার সাইন দিয়ে লিখতে হয়, এরপরে হচ্ছে ভ্যারিয়েবলটার ভ্যালু। সো আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, মানে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, একটা হচ্ছে উইকেন্ড নামে আর একটা হচ্ছে ফ্রাইডে নামে। ওকে, তো এখানে কি হচ্ছে সেটা আমরা দেখি। আমার আগের কনফিগারেশনটা আমি রিমুভ করে দিয়ে এই কনফিগারেশনটা বসে দিয়ে কি কাজ হচ্ছে এখানে। ওকে,
সো এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সে হচ্ছে ইন্সপেক্ট নামে একটা রাউট আছে, সেই রাউটে গেলে সে Nginx এর যে ডিফল্ট যেসব ভ্যারিয়েবল ইয়ে করে আমাদের দেয় সেগুলো আমি এখানে প্রিন্ট করছি। তো আমি দেখি যে আসলে কি কি আসে। Nginx লোড করি। ওকে, সো আমার রাউটটার নাম ছিল হচ্ছে ইন্সপেক্ট। ইন্সপেক্টে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার হোস্ট হচ্ছে এটা, আমার ইউআরআই হচ্ছে যে স্ল্যাশ ইন্সপেক্ট, আমার হোস্টের পরে যেটা থাকে। কোনো প্যারাম যেহেতু আমি পাঠাই নাই, কোয়ারি প্যারাম, এই জন্য কিছু আসে নাই। এবং আজকের ডেট হচ্ছে এইটা। এটা আমি কোত্থেকে পাইছি? এটা পাইছি হচ্ছে আমার এই যে এখানে ডলার হোস্ট নামে একটা ভ্যারিয়েবল আছে, এটার জন্য আমি পাচ্ছি হচ্ছে এই হোস্টের নামটা। ইউআরআই এর জন্য পাচ্ছি হচ্ছে এই যে ইউআরআই এর নামটা। প্যারামটা দেখাই, প্যারাম কিভাবে আসবে। ফর এক্সাম্পল আমি যদি কোডিং প্যারাম পাঠাই কোশ্চেন টেস্ট ইকুয়াল টু 1, তাহলে সেভাবে আমরা প্যারামটা পাইতে পারি, আবার প্যারামের যে ভ্যালুটা সেটাও আলাদা করে ধরতে পারি আর কি। সো আমি এখানে একটা কোডিং প্যারাম পাঠাইলাম টেস্ট এবং এটার ভ্যালু পাঠাইলাম 1। তো সেটা আমি কিভাবে ধরতেছি এখানে, সেটা হচ্ছে এই যে আর্কস নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটা দিয়ে হচ্ছে আমি পুরো প্যারাম ধরতে পারি। এবং এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ডাইনামিক প্যাটার্ন ম্যাচিং করে আর কি। যেহেতু আমি ভ্যারিয়েবলের পুরো প্যারামের নাম দিয়েছি টেস্ট, এজন্য আর্গ আন্ডারস্কোর টেস্ট এই নামে ইয়ে করলে, আমি ভ্যারিয়েবলটা প্রিন্ট করলে আমি হচ্ছে ওই পুরো প্রাইমারি ভ্যালুটা পাবো আর কি। আর ডেট লোকাল হচ্ছে একটা আরেকটা ভ্যারিয়েবল আছে Nginx এর বাই ডিফল্ট, যেটা হচ্ছে আজকের যে দিন সেটা হচ্ছে চেক করে, ইউটিসিতে চেক করতেছে। ওকে, আরেকটা আমরা কাজ করছি সেটা হচ্ছে আমি একটা ইউজার ডিফাইন, মানে আমি ডিফাইন করছি একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে উইকেন্ড এবং ফ্রাইডে নামে। এটা নিয়ে আমি যেটা করতেছি, আমি দুটো ইউআরএল বানাইছি, যে উইকেন্ড স্ল্যাশ উইকেন্ড আর একটা স্ল্যাশ ফ্রাইডে। এটার কাজ কি হচ্ছে যে এখানে আমি চেক করতেছি যে আজকের যে ডেট সেটা কি স্যাটারডে অথবা সানডে নাকি। এভাবে আমরা Nginx এর মধ্যে ইফ এলসও লিখতে পারি, লোকেশনের বাইরে অবশ্যই, কেননা লোকেশনের ভিতরে ইফ এলস লিখতে হচ্ছে নিষেধ করে Nginx। সেটা অনেক বড় ব্যাখ্যা আছে, যে আমরা আজকে আর বললাম না। যাই হোক, কিন্তু আমরা এভাবে ইফ এলস হচ্ছে Nginx লিখতে পারি কি। তো আমি এখানে চেক করছি যে আজকের যে দিনটা সেটা কি শনিবার রবিবার নাকি, হলে আমি উইকেন্ড সেট করছি ইয়েস, আর না হলে বাই ডিফল্ট নো আছে। সেম গোস ফর, আমি চেক করতেছি যে আজকের যে ডেটটা সেটা কি ফ্রাইডে নাকি, যদি হয় তাহলে আমি সেট করছি ইয়েস অথবা বাই ডিফল্ট নো আছে। আর এখানে চেক করছি রেজেক্ট দিয়ে, সো আমার ডেট লোকালে যেটা ভ্যালুটা আসে এখানের মধ্যে ডেটটাও আছে। সো আমি আসলে রেজেক্ট দিয়ে চেক করছি যে এই স্ট্রিং এর মধ্যে এই ফ্রাইডে কথাটা আছে নাকি। তো আমি এই ইউআরএলটা চেক করে দেখি যে কি বলতেছে এখানে। উইকেন্ডটা হিট করলে তখন হচ্ছে আমি এখানে উইকেন্ডটার ওই যে আমি যে হিসাব দেখাইলাম এখানে ইফ এলস, মানে ইফ দিয়ে, সেই হিসাব ওয়াইজ আর কি আসার কথা। তো আমি যদি এখন দেখি যে উইকেন্ড কি, ও বলতেছে নো, কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, ফ্রাইডে যেহেতু স্যাটারডে আর সানডে না, যেহেতু আমি চেক করছি এখানে, এজন্য এটা ইয়েস হয় নাই, এটা বাই ডিফল্ট নোই আছে। যদি চেক করি আজকে ফ্রাইডে নাকি, তাহলে যদি ইউআরএলটা চেক করি আমি, তাহলে বলতেছে ইয়েস, যেহেতু আজকের লোকাল ডেটে সে চেক করে পাইছে যে হ্যাঁ আজকের ডেট লোকালের মধ্যে ফ্রাইডে স্ট্রিংটা আছে, এই জন্য আমি সেট করছি ফ্রাইডে ইকুয়াল টু ইয়েস। তো এইভাবে হচ্ছে আমরা Nginx এর ডিফল্ট যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরাও নিজেরা ভ্যারিয়েবল সেট করে কাজ করতে পারি আর কি, যদি দরকার পড়ে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে রিডাইরেক্টস এবং রিডাইরেক্টস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার Nginx এর। আচ্ছা, এটা কি কাজ করে, ফর এক্সাম্পল আমার একটা পাথ আছে, আমার একটা পাথ বানানো আছে বা একটা রাউট আছে যেখানে আমি হিট করলে কোনো একটা রেসপন্স আসে, কিন্তু কোনো কারণে আমি চাচ্ছি যে ওই রাউটে হিট করলে সে অন্য একটা রাউটে আমাকে রিডাইরেক্ট করে দিবে। রিডাইরেক্টের কমন যে মিনিং যেটা সেটা আর কি, যে আমি একটা রাউটে হিট করলে সে আমাকে অন্য একটা রাউটে রিডাইরেক্ট করে দিবে। সো এখানে আমি কি লিখছি সেটা দেখাই। আমি সেম কনফিগারেশন লিখছি আর কি। এখানে একটা স্ল্যাশ রাউট আছে, সেটার নাম সেটা হচ্ছে index.html, আর রিডাইরেক্ট নামে একটা রাউট আছে, যেখানে করলে আমি রিটার্ন করতেছি কি দেখেন, যে রিডাইরেক্ট রাউটে গেলে বা রিডাইরেক্ট এই ইউআরএলটা লিখলে ব্রাউজারে, সে এখানে আসবে, এখানে এসে সে কি করবে, রিটার্ন করবে এই রাউটে।
এখন 307 মানে হচ্ছে রিডাইরেক্ট করার যে কোডটা সেটা। সো এটা যদি আমরা ট্রাই করি আমাদের কনফিগারেশনে লিখে, আবার আমরা আগের কনফিগারেশন মুছে ফেলি এবং নতুন যেটা আছে সেটা ট্রাই করি। রিলোড, এটা পার্টটা হচ্ছে রিডাইরেক্ট। সো কপি করলাম। সো ইউআরএলটা খেয়াল করবেন, আমি রিডাইরেক্টে আমি লিখতেছি হচ্ছে IP/redirect। সো আমি এই ইউআরএলটা হিট করতেছি, কিন্তু ও রিডাইরেক্ট করে দেখেন ও হচ্ছে রুট যে ইউআরএল সেখানেই পাঠিয়ে দিচ্ছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং সেটা বলে আসছি। আচ্ছা, রিডাইরেক্ট এভাবে কাজ করে। আচ্ছা, আর রিডাইরেক্ট কিভাবে কাজ করে? রিডাইরেক্ট কাজ করে হচ্ছে ও আমরা যখন ব্রাউজারে লিখলাম যে /redirect, ও কিন্তু ব্রাউজারের যে ইউআরএলটা ওটাকে চেঞ্জ করে রুটে নিয়ে গেল। এখন যদি আমরা চাই যে যে না, ব্রাউজারের ইউআরএলটা সেম থাকবে কিন্তু কন্টেন্টটা হচ্ছে আমি যেখান থেকে বলতেছি সেখান থেকে আসবে, সেজন্য আমরা রিরাইট ইউজ করব। আচ্ছা, সেটার এক্সাম্পল আমি কি দিছি? আচ্ছা, এখানে বলে দিছি যে রিরাইটটা হচ্ছে এখানে ডিফাইন করছে, রিরাইট করো যে রিরাইট নামে যদি ইউআরএল কোনো হিট করে তাহলে পাথ নামের যে ইউআরএল সেখানে হচ্ছে রিরাইট করো আর কি। তো আমি রিরাইট নামে একটা পাথ নামে একটা ইউআরএল লিখে রাখছি, এই যে পাথ এটা। সো আমি যদি এই রিরাইট ইউআরএল কে হিট করি তাহলে ওর পাথে যাওয়ার কথা। সো রিরাইট আমি ইউআরএলটা হিট করলাম কিন্তু কিছু আসে না কেন? ভুল আছে কেন? ভুল লিখছি। স্ল্যাশ দিয়ে কিছু লেখেন সুদীপ্ত ভাই, হুম, রিরাইটস এর ও পরে স্ল্যাশ দিয়ে রাইট রাইট কিছু রাইট লেখেন। রাইট 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 রাইট, হ্যাঁ। সো যেটা হলো, হ্যাঁ আমি ভুল করছি, রাইট। থ্যাংক ইউ ইমরান ভাই। ও হচ্ছে একসেপ্ট করতেছে হচ্ছে রিরাইটস এর পরে হচ্ছে যে কোনো একটা আলফা নিউমেরিক ভ্যালু আর কি, এজন্য। সো ও হচ্ছে ওটাতে আর কি, যদি আমি যখন ওই রাউটটা দিলাম সে হচ্ছে পাথে রিরাইট করলো, পাথের মধ্যে সে রিটার্ন করতেছে রিরাইট। তো পার্থক্য হচ্ছে এখানে যে এখানে ইউআরএলটা চেঞ্জ হলো না কিন্তু আমার কন্টেন্টটা হচ্ছে ওই পাথে যেটা আমি ডিক্লেয়ার করলাম সেটা আর কি এখানে আসলো। এই হচ্ছে রিরাইট এবং রিডাইরেক্টের মধ্যে পার্থক্য। ওকে, নেক্সট টপিক হচ্ছে লগিং। লগিং হচ্ছে বাই ডিফল্ট ইঞ্জিনিয়ারিং সেটে লগিং থাকেই। সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট যেটা দেখি যে যেটা দেখালাম var log nginx, এরপরে হচ্ছে এক্সেস লগ অথবা ইরর লগ এখানে আর কি থাকে আর কি। যদি আমরা দেখি যে কি আছে এখানে, যে ls var log nginx, তো এখানে হচ্ছে যে এক্সেস লগ এবং ইরর লগটা আর কি থাকে, এটা ডিফল্ট প্যাথ। কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা চাইলে কোনো একটা স্পেসিফিক ব্লকের জন্য স্পেসিফিক লগ ডিক্লেয়ার করতে পারেন, আবার ব্লকটা বন্ধ করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে একটা /hello নামে একটা রাউট বানিয়েছি এবং এটার জন্য আমি এক্সেস লগের পাথটা বানাইছি হচ্ছে var log nginx, এবং আমি বলে দিয়েছি যে হ্যাঁ এই রাউটে যে লগগুলো আসবে সেগুলাকে হচ্ছে তুমি এই ফাইলে রাইট করো আর কি। তো এইভাবে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সব ব্লকগুলো হচ্ছে এক্সেস লগে রাইট হয়, কিন্তু যদি আপনি চান যে আপনি স্পেসিফিক ব্লকের জন্য বা স্পেসিফিক রাউটের জন্য স্পেসিফিক ফাইল বানাবেন গুছানোর জন্য বা আপনার মেইনটেনেন্সের সুবিধার জন্য, তাহলে হচ্ছে এভাবে হচ্ছে এক্সেস লগ গুলা ডিক্লেয়ার করে দিতে পারেন। আবার হচ্ছে আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক রাউটের জন্য আপনি এক্সেস লগ বন্ধ করে দিবেন, তাহলে হচ্ছে এখানে এক্সেস লগ বন্ধ করে দিতে পারেন আর কি। সো এইভাবে হচ্ছে আপনি স্পেসিফিক লগ ক্রিয়েট করতে পারেন আবার বন্ধ করতে পারেন। আচ্ছা, ওয়ার্কার প্রসেস।
ওয়ার্কার প্রসেসটা কি? ওয়ার্কার প্রসেস হচ্ছে আমরা যখন এনজিনিয়ার্স রান করি তখন হচ্ছে এই যে রিকোয়েস্ট যে হ্যান্ডেল করতেছে এনজিনিয়ার্স সেগুলোর জন্য সে এক একটা প্রসেস ক্রিয়েট করে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে মাস্টার প্রসেস যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারটা রান করতেছে, আর একটা হচ্ছে ওয়ার্কার প্রসেস যেটা হচ্ছে এই যে রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতেছে। বাই ডিফল্ট ওয়ার্কার প্রসেস গুলা হচ্ছে মানে একটা আমি যে সিস্টেমটা ইউজ করতেছি বা যে মেশিনটা ইউজ করতেছি সেটার যে মেশিন আছে সেই মেশিনে যতগুলো কোর আছে আমরা সেই ততগুলা কোর পর্যন্ত আর কি ওয়ার্কার প্রসেস ক্রিয়েট করতে পারি, কেননা একটা ওয়ার্কার প্রসেস একটা করে কাজ করে, তার চেয়ে বেশি লিখেও আসলে লাভ নাই। তো সেটা আমরা কোথায় লিখতে পারি? এটা সাধারণত লেখাই থাকে এই, আমরা যদি nginx এর রুট ডিরেক্টরিতে যাই এবং এখানে যদি কনফ ফাইলটা দেখি যে nginx কনফে কি লেখা আছে, তো বাই ডিফল্ট হচ্ছে এখানে আমার যেমন ছিল ওয়ার্কার প্রসেসটা 1 ছিল, কিন্তু আপনি যদি চান যে আপনার ওয়ার্কার প্রসেসটা অটো মানে প্রসেসগুলো ক্রিয়েট হবে, যে আপনার যদি 4টা কোড থাকে 4টা ক্রিয়েট হবে, 10টা কোড থাকলে 10টা ক্রিয়েট হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এটা এডিট করে ওয়ার্কার প্রসেসটা অটো দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে সে আপনার পিসির যে ক্ষমতা বা যে কোর আছে তার উপর বেস করে হচ্ছে সে ওয়ার্কার প্রসেস ক্রিয়েট করে নেবে, এবং তখন আর কি যদি আপনার মাল্টিপল ওয়ার্কার প্রসেস থাকে মাল্টিপল ওয়ার্কার প্রসেস মাল্টিপল কনকারেন্ট কানেকশন হ্যান্ডেল করতে পারবে, মানে আরো বেশি ফাস্টার এবং অটোমাইজড হবে আর কি জিনিসটা। ওকে, বাফারস এন্ড টাইম আউটস। বাফার জিনিসটা হচ্ছে যে যখন রিকোয়েস্ট গুলো আসে একটা ক্লায়েন্টের কাছ থেকে, তো ক্লায়েন্টের কাছ থেকে আমার যে ইনফরমেশন গুলো আসতে সেটার একটা সাইজ আছে। ফর এক্সাম্পল যে রিকোয়েস্ট আছে সেটার একটা হেডারের সাইজ আছে, তারপরে বডির সাইজ আছে। আমরা ইচ্ছা করলে যে আমরা ক্লায়েন্ট সাইড থেকে আমরা কি পরিমাণ এক্সপেক্ট করব বাফার সাইজটা, এটা আমরা ডিফাইন করে দিতে পারি। তো আমি এখানে কিছু কিছু ইয়ে দেখাবো যে বাফার সাইজ কিভাবে আমরা ই করতে পারি। nginx এর কিছু ডিফল্ট এটা জানি কি বলে, আমি নামটা ভুলে গেছি, এই জিনিসটা একটা নাম আছে, মানে nginx একটা টার্ম আছে। ইমরান ভাই আপনি বলতে পারবেন? আমি ভুলে গেছি নামটা, জানি কি আমি বলে। ভাই এদিক দিয়ে খেয়াল করিনি, সরি। আচ্ছা, মানে একটা মানে টার্ম আছে nginx-কে যে এই যে ডিক্লেয়ার করাটাকে একটা টার্ম বলে, আমি পরে মনে করলে বলে দিব। তো এনিওয়ে, তো আপনি ক্লায়েন্ট বডি বাফার সাইজটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করতেছে সেই বডির যে বাফার সাইজ বা আপনার র্যামে যেটুকু জায়গা ধরবে জায়গা নিবে আর কি, সেটা যদি আপনি চান যে অ্যালোকেট করে দিবেন সেটা হচ্ছে এখানে ডিফাইন করে দিতে পারেন। এবং আপনার ক্লায়েন্টের যে পোস্ট সাইজ, ফর এক্সাম্পল আমরা যে ফর্ম পোস্ট করি, ফর্মের মধ্যে অনেক জিনিস পাইয়ে থাকে এবং সেটা একটা অ্যামাউন্টের একটা মেমোরি নিয়ে আসে আর কি। তো ওইটা যদি আমরা চাই যে না আমরা ক্লায়েন্টকে খুব বেশি বেশি সাইজের, ফর এক্সাম্পল সে 50 মেগাবাইটের একটা ফাইল আপলোড করে দিল, তো এইভাবে হচ্ছে আমরা ক্লায়েন্ট ম্যাক্স বডি সাইজ লিমিট করে দিতে পারি। সেম হচ্ছে আমরা ক্লায়েন্টের যে হেডার থাকে, হেডার অ্যাজ ইন হচ্ছে আমরা ক্লায়েন্টের যে রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্টের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ক্লায়েন্টের মানে আমার রিকোয়েস্টের বডি এবং একটা হচ্ছে রিকোয়েস্টের হেডার। যদি আমি এখানে ইয়ে করি কার্লের মাধ্যমে হচ্ছে আপনার হেডার দেখতে পারবেন যে আমরা কি কি হেডার পাই একটা রিকোয়েস্টে। কার্ল হচ্ছে একটা কমান্ড যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন একটা ইউআরএল এর কে গেট করে কিন্তু সাথে কিছু ইনফরমেশন দেয় আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যে সাইটটা হোস্ট করছি সেটাতে এইসব হেডার আছে, রাইট? সো এগুলো একটা ইয়ে আছে, জায়গা নেয়। তো আপনি যদি চান তাহলে হচ্ছে সেটাকেও লিমিট করে দিতে পারেন। এরপরে হচ্ছে ক্লায়েন্ট বডি টাইম আউট, ক্লায়েন্ট হেডার টাইম আউট, মানে হচ্ছে যখন একটা কানেকশন ক্রিয়েট হবে আপনি আপনার ক্লায়েন্টের যে রিকোয়েস্ট আছে তাকে হচ্ছে 12 মিলি সেকেন্ড পর্যন্ত সময় দিবেন রেসপন্স করার জন্য, না হলে টাইম আউট হয়ে যাবে। টাইম আউট মানে হচ্ছে কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। সেম গোস ফর ক্লায়েন্ট হেডার। কি পেলাবে হচ্ছে ওই যে কানেকশনটা যে ক্রিয়েট হলো, যে ক্লায়েন্ট থেকে যে কানেকশন ক্রিয়েট হয়েছে আপনার সিস্টেমের সাথে কোনো একটা জিনিস পাঠানোর জন্য, সেটা যদি 15 মিলি সেকেন্ড, বাই ডিফল্ট যখন আমি 12 লিখি তার মানে হচ্ছে মিলি সেকেন্ড, যদি আমি এস লিখি তাহলে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে এইচ লিখলে আওয়ার, ডি মানে ডে, এম মানে হচ্ছে এম না এম মানে মনে হয় মিনিট। তো এইভাবে হচ্ছে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে সেকেন্ড, মিলি সেকেন্ড বা আওয়ার বা ডে, এরকম ইয়ার পর্যন্ত দেওয়া যায়। তো কিপে লাইভে তো আমি ইয়ার করবো না, আমি মিলি সেকেন্ডই করবো। এটা কিন্তু ট্রান্সফারের টাইমটা না, ট্রান্সফার করতে সময় লাগতে পারে কিন্তু কানেকশন, ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট বা একটা ব্রাউজার একটা
সার্ভারকে বললো যে তুমি আমাকে আমি তোমাকে কিছু একটা জিনিস দিচ্ছি, একটা কানেকশন ক্রিয়েট হইলো, কিন্তু 15 মিলি সেকেন্ডের মধ্যে সে কোনো কিছু দিল না সার্ভারকে, তখন হচ্ছে সার্ভার যেন টাইম আউট করে দিতে পারে যে তোমাকে আমি কানেকশন ক্রিয়েট করে দিছি কিন্তু তুমি আমার টাইম আউটের মধ্যে কোনো কিছু আমাকে দাও নাই, সেজন্য তোমাকে আমি কানেকশনটা বন্ধ করে দিলাম। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, সেন্ড ফাইল জিনিসটা কি? সার্ভার এনজিনিক্স যেটা করে, এই ছুড়ে দিলে বোঝা যাবে, যখন একটা এনজিনিক্স একটা রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্টটা প্রথমে এনজিনিক্স র্যামে, মানে আমাদের সিস্টেমের যে র্যাম আছে সেই র্যামের মধ্যে আর কি রাখে, তারপরে সেটাকে প্রসেস করে। সেম গোজ ফর যখন আপনার অ্যাপ্লিকেশন সাইট থেকে যখন আমার ক্লায়েন্টে যাবে, যে যখন কোনো একটা রেসপন্স আসে সেটা হচ্ছে বাফার করে, মানে এটা ইনজিনিক্সের সেফটির জন্য, তারপরে হচ্ছে মানে যেন আমার এটা হারা না যায়, তারপরে হচ্ছে সে ক্লায়েন্টকে দেয়। এখন স্ট্যাটিক যেসব ফাইল আছে, ফর এক্সাম্পল সিএসএস ফাইল, জেএসএস ফাইল তো আমার বাফারে রেখে তারপরে পাঠানোর ইউজুয়ালি দরকার পড়ে না যদি আমার সাইট সেরকম হয় আর কি। এটা ডিপেন্ড করে হচ্ছে আমার সাইটের কনফিগারেশন কিরকম তার উপরে। আমরা যদি চাই তাহলে আমরা ওই বাফার, এইসব স্ট্যাটিক ফাইলের জন্য বা স্পেসিফিক ফাইলের জন্য আমরা বাফারটাকে অফ করে দিতে পারি। সেটা কিভাবে করতে হয়? এই যে সেন্ড ফাইল অন এই জিনিসটা লিখলে তখন হচ্ছে ও ওই স্ট্যাটিক ফাইলগুলোর জন্য সে হচ্ছে আর বাফার ইউজ করবে না, সে হচ্ছে সরাসরি ওটাকে পাঠাই দিবে। আর টিসিপি নবুশ অন এটা হচ্ছে এই যে স্ট্যাটিক ফাইলগুলো সেভ করবে, এটাকে আর একটু অপটিমাইজ ওয়েতে পাঠানোর একটা ওয়ে। এটা ডিটেল আমি জানি না, কিন্তু যেটা দেখলাম যে সেন্ড ফাইল অন করলে তারপরে হচ্ছে যদি আমি টিসিপি নবুশ অন করি, সে হচ্ছে এই যে স্ট্যাটিক ফাইল যে আমাকে রেসপন্স দিচ্ছে এটাকে আরো কিভাবে অপটিমাইজ ওয়েতে পাঠানো যায় সেটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করা হয় আর কি। তো এইসব কাজকর্ম সাধারণত আপনার এই কোথায় লিখতে হয়? আমার যে এনজিনিক্স এর যে কনফ ফাইলটা আছে ইয়েতে, সেখানে বাই ডিফল্ট দেখেন লেখাই থাকে। আসলে আমি অবশ্য কিছু অন করছি, যে সেন্ড ফাইলটা অনই ছিল, টিসিপি নপুশটা অফ ছিল, এটা আমি অন করে দিয়েছি। সো এই ফাইলে এই এইচটিটিপি ব্লকের মধ্যে আপনি এগুলা লিখতে পারেন, বা আপনাকে যেগুলো দেখালাম যে বাফারের ইগুলা সেগুলো এখানে লিখতে পারেন। অথবা হচ্ছে আপনি যদি চান যে স্পেসিফিক সাইট ওয়াইজ হচ্ছে বাফার এক রকম হবে, সেক্ষেত্রে আপনার রুট ফাইলটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার্স কনফ, আর আমার স্পেসিফিক সাইট ওয়াইজ ফাইল হচ্ছে যে কনফ ডি যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে। সো আপনি ইচ্ছা করলে যে এখানে যে আমার স্পেসিফিক সাইট বা একটা আইপি ওয়াইজ যে কনফিগারেশন আছে এখানেও লিখতে পারেন যদি চান, তখন সেভাবে সেটা কাজ করবে। তো এগুলোর কোনো রেসপন্স দেখানোর মতো কিছু না যে আপনাকে দেখাবো আমি, এই জন্য আসলে আমি লিখে ট্রাই করলাম না, কিন্তু এভাবে লিখতে হয় আর কি। টাইম তো কত আছে? কটা বাজে? 15 মিনিট আছে। আচ্ছা, হেডার এক্সপায়ার্স কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমরা যখন একটা ফাইল, আমরা ফর এক্সাম্পল আমার ক্লায়েন্ট একটা কিছু আমার কাছে রিকোয়েস্ট করে একটা ছবি, এবং সেই ছবিটা আমি আমার ক্লায়েন্টকে দিলাম, আমার ইঞ্জিনিয়ার রেসপন্স করে দিয়ে দিল। আচ্ছা, এখন এই ছবিটা হয়তো আমার সিস্টেমে আগামী 1 বছরে চেঞ্জ হবে না, এই ফাইলটা এরকমই থাকবে। এখন আমি যদি ক্লায়েন্টকে বলে দিই যে তুমি এটাকে এত সময়ের জন্য ক্যাশ করো, তার মানে হচ্ছে ক্লায়েন্টকে বললাম যে এই ছবিটা তুমি যদি সেভ করে রাখো তোমার সাইডে, তাহলে নেক্সট টাইম যখন ছবিটার জন্য কেউ রিকোয়েস্ট করবে ওই ক্লায়েন্ট থেকে, তাহলে আসলে আমার কাছে রিকোয়েস্টটা ওই করা দরকার নাই, তুমি নিজে এখান থেকে সার্ভ করতে পারবে আর কি। কাইন্ড অফ ক্যাশিং যেভাবে কাজ করে সেটা সেভাবে কাজ করে। সেটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাই যদি। হেডার, হ্যাঁ, আচ্ছা। তো হেডার করার জন্য আমাকে কিছু এক্সট্রা, মানে এই যে মানে টাইম আউটটা করার জন্য, টাইম আউট তো না, কি বললাম, হেডার এক্সপায়ারের যে টাইমটা দেওয়া, সেটা দেওয়ার জন্য আমাকে কিছু এক্সট্রা হেডার লিখতে হয় আমার যে রাউট সেখানে। দুটো জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে অ্যাড হেডার ক্যাশ কন্ট্রোল পাবলিক, মানে হচ্ছে ক্যাশ কন্ট্রোল করার ক্ষমতা হচ্ছে আমার ক্লায়েন্টকে আমি দিচ্ছি। এইটাও সেম জিনিসই, এটা আগে ছিল, মানে আগের হয়তো ইনজিনিক্স এর ভার্সনে ছিল, কিন্তু এখন এটা আর কি দেখা হয় ফর কি বলবো, লেগেসি সাপোর্ট টাইপ আর কি জিনিসটা। এই দুটো লাইন যে আমার ক্লায়েন্টকে আমি বলতেছি যে তুমি তোমার সাথে ক্যাশ কন্ট্রোল করতে পারো। থার্ড লাইন হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের রেসপন্স দিতে পারি তোমাকে, সেটা তুমি একসেপ্ট যেন করো, সেই হেডারটা বলার আর কি জিনিসটা। এটা কিরকম হতে পারে? এটা হচ্ছে অনেক সময় আমরা ফর এক্সাম্পল আমরা কিন্তু এনজিনিক্স থেকে আমরা যে স্ট্যাটিক ফাইলগুলো আছে এগুলাকে হচ্ছে জিপ আকারেও পাঠাইতে পারি, যে সাইজটা কম করার জন্য, তার আমার ব্যান্ডউইথ কম লাগে। সেটা আমি পরে দেখাবো, তো আগে আমি এই ক্যাশিং এর পার্টটা দেখাই। সো এটা লেখার পরে যদি আমি দেখি, বলে দেই যে আমার এক্সপায়ার 1 মান্থ, তার মানে হচ্ছে আমার এই রাউটে আসার পরে যে রেসপন্সটা আসবে সেটাকে, সাধারণত এটা লেখা হচ্ছে স্ট্যাটিক ফাইলের জন্য, আমি জাস্ট দেখানোর জন্য একটা রাউট লিখছি এখানে, রেসপন্স দিচ্ছি এইচটিএমএল।
সো সে 1 মাসের জন্য এই রেসপন্সটাকে ব্রাউজার স্টোর করে রাখবে যদি না ক্যাশ ডিলিট করে দেয়, মানে ক্যাশ করে রাখবে আর কি ব্রাউজার এন্ডে। সো নেক্সট টাইম যখন এনজিনিক্স এর কাছে এই রিকোয়েস্টটা আসবে তখন আসলে এনজিনিক্স বা ব্রাউজারকে বলবে যে এটা তুমি ক্যাশ করে রাখছো, তুমি সেখান থেকে সার্ভ করো, তোমার আসলে আমাকে এখানে আমাকে প্রসেস করার দরকার নেই। সেটা আমি ট্রাই করে দেখি যে কি হচ্ছে আসলে। আচ্ছা, আমরা এখানে এটাকে এডিট করি। আচ্ছা, আমি এখানে আমি দুইটা রাউট লিখছি, একটা হচ্ছে হেডার্স নামে আর একটা হচ্ছে আরেকটা স্ল্যাশ রাউট, ডিফল্ট রাউট যেটা আছে সেটা চেক করি। সুডো সার্ভিস না, সুডো এন, আরে নেক্সট ড্যাশ টি চেক করলাম যে আমার কনফিগারেশন ঠিক আছে নাকি। সুডো সার্ভিস nginx রিলোড করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, রাউট কি কি আছে আমার, একটা হচ্ছে রুট রাউট, একটা হেডার্স রাউট। আচ্ছা, ব্রাউজারতে শুধু দেখতে পারবো না, আমরা দেখবো হচ্ছে টার্মিনাল থেকে যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। টার্মিনালটা কই গেল আমার? ও, টার্মিনাল ক্লিক করে নিই। আচ্ছা, এখন যদি আমি এখানে কার্ল করি, আরে শুট, এটা না, আমি তো রুট রাউটকে কার্ল করব। আচ্ছা, কার্ল ড্যাশ আই, এইটা, হ্যাঁ, এই যে রুট যে পার্টটা, রুট পার্ট কোনটা আমার, যেটা হচ্ছে রুট পার্ট কোনটা দেখাই, এটা। সো আমি এটাকে কার্ল করতেছি। সো এখানে কি আছে, এটাই জাস্ট আমি একটা হেডার, মানে আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি যে আসলে হেডার কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখবো। ডিফল্ট টাইপটা দেওয়া হয় নাই, ডিফল্ট টাইপ না দিলে ও হচ্ছে ও না ইন্ডেক্স, এটা তো আছে, এটা এখানে ডিফল্ট টাইপ লাগবে না। যদি আমি এমনি রেসপন্স দিই, মানে যদি আমি এমনি রেসপন্স দিতাম তাহলে হচ্ছে যদি আমি ডিফল্ট টাইপ না দিয়ে দিই তাহলে সেটাকে ফাইল চিন্তা করে আর কি, মানে সে একটা HTML রেসপন্স ভাবে না। এনিওয়ে, তো আমরা কার্ল করলাম এবং দেখেন আমি যে এখানে যে একটা কাস্টম হেডার অ্যাড করছি, এখানে মাই হেডার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সেটা যদি আমি এখানে দেখতে পাবো, এই যে মানে তুমি হেডারটা যদি চেক করি তাহলে এভাবে আর কি আমরা হেডারটা অ্যাড করতে পারি। এটা একটা গেল। আর হচ্ছে এই যে এই ইউআরএলটা স্ল্যাশ হেডার্স যে ইউআরএলটা, সেটা যদি আমি কার্ল করি তাহলে কি দেখায় সেটা আমরা দেখি। এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে রেসপন্সটা আছে সেটা আমি বলতেছি যে এইটা তুমি 13 তারিখ ডিসেম্বর 2020-এর এত তারিখ সময় পর্যন্ত তুমি এটাকে ক্যাশ করে রাখতে পারো, এটার এজ হচ্ছে এটা, মানে হচ্ছে আমি ব্রাউজারকে বলতেছি তুমি এটার রেসপন্সটাকে ক্যাশ করে রাখো। তো এইভাবে হচ্ছে আমরা আসলে ট্রাফিককে কমাইতে পারি, যে আমরা যদি এরকম স্টেক ফাইলগুলোকে সেভ করে রাখি ব্রাউজার এন্ডে, তাহলে হচ্ছে ওগুলো আবার যদি রিকোয়েস্ট করে তাহলে হচ্ছে আমাদের ইনজিনিক্স হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সার্ভারকে নক করার দরকার নেই, আমরা হচ্ছে ওই ক্যাশের যে সেভ করা আছে সেই রেসপন্সকে আর কি দেখাতে পারবো। কতদূর গেলাম? অনেক অনেক কিছু বাকি আছে তো, শেষ করতে পারবো না মনে হয়। আচ্ছা, এটা বলছি হেডার এক্সপ্রেস বললাম। কম্প্রেশনের কাজ কি? কম্প্রেশনের কাজ হচ্ছে আমরা যেসব স্ট্যাটিক ফাইল আছে আমাদের অ্যাপ্লিকেশন এন্ডে, আমরা ইচ্ছা করলে এনজিনিক্স থেকে এগুলাকে জিপ করে পাঠাইতে পারি। এটা যেটা যেটা সুবিধা হবে যে আমাদের ব্যান্ডউইডথটা কম লাগবে, আমাদের সময় কম লাগবে, যেহেতু ব্যান্ডউইডথ কম লাগবে, আমাদের মেমোরি কম লাগতেছে। তো এটা কিভাবে অন করতে হয় এই ইয়েটা, সেটা হচ্ছে আমাদের যে nginx এর রুট যে কনফ আছে, কনফিগারেশন ফাইল আছে, সেখানে বাই ডিফল্ট হচ্ছে এই যে gzip যে লেখাটা, এটা বাই ডিফল্ট অফ থাকে, আমি এটাকে অন করছি। এবং এটা অন করলে যেটা হবে, আমি হচ্ছে বলে দিতে পারবো যে তুমি স্পেসিফিক টাইপের ফাইলকে জিপ করে পাঠাবা ব্রাউজারের কাছে। এটা আবার হচ্ছে আবার ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা আসবে তার উপর ডিপেন্ড করে, মানে সবসময় যে ব্রাউজার এক্সপেক্ট করতেছে জিপড ভার্সন এমন তো না, এমন তো হইতে পারে যে ব্রাউজার আসলে নর্মাল ফাইল করতেছে। তো সেটা দেখবো আমরা কিভাবে কাজ করে আর কি। তো এটা হচ্ছে আমি gzipটা অন করে নিয়েছি এবং gzip এর কম্প্রেশন লেভেল gzip_com.level3, এটার মানে হচ্ছে আমি কম্প্রেশনটা কিভাবে করব। এখন কম্প্রেশন যদি আমি 9 দিয়ে দিই তাহলে সে সবচেয়ে বেশি কম্প্রেস আকারে পাঠাবে, কিন্তু সেটার জন্য আমার সার্ভার রিসোর্স অনেক খরচ হবে, মানে কিছুটা রিসোর্স খরচ হবে। আবার যদি আমি কম্প্রেশন কম দিই তাহলে সাইজ বেশ বড় থাকবে, তার লাভ তো হলো না। তো এই জন্য যেটা করতে হয় যে আমরা এখানে কম্প্রেশন সাইজ দেখতে পাচ্ছি যে সাধারণত
2 বা 3 এর পরে আসলে খুব বেশি যে কম্প্রেস হয় এরকম হয় না। এজন্য আপনারা সাধারণত 2 বা 3 বা 4 বা 2 এই ধরনের কম্প্রেশন লেভেল আর কি ইউজ করতে পারেন কম্প্রেস করার জন্য। যেমন আমি এখানে করছি হচ্ছে gzip_com_ level 3, এবং আমি বলে দিচ্ছি যে gzipটা কোন কোন ধরনের ফাইলকে gzip করবে। একটা হচ্ছে text/css, মানে আমি CSS আর জাভাস্ক্রিপ্টকে gzip আকারে হচ্ছে আমি ওকে ইয়ে করতে বলতেছি। তো এটা কিভাবে কাজ করতেছে সেটা আমি যদি দেখাই তাহলে আমরা দেখতে পারবো, এবং এখানে মানে দেখতে পারবো যে আসলে পার্থক্যটা কি, gzip করে পাঠালে পার্থক্যটা কি হয়, আমাদের কি কি সুবিধা হয়। sudo nano conf test, আগে কনফিগারেশনটা ডিলিট করে আমি ডোন্ট কনফিগারেশনে বসালাম। এখানে যেটা করছি অ্যাকচুয়ালি আমি যে কি বলে, মানে আমি এই যে সিএসএস আর জেএসএস এর জন্য একটা রাউট বানাইছি আর কি, যে আমি সিএসএস এবং জেএসএস ফাইল রিকোয়েস্ট করলে আমি একটা রেসপন্স দিব, এবং আমি একটা বাই ডিফল্ট styles.css নামে একটা ফাইল বানিয়ে রাখছি। সেটা আপনারা দেখতে পাবেন হচ্ছে এই যে এক্সারসাইজের মধ্যে এই যে styles.css নামে একটা ফাইল বানানো আছে। এটার সাইজ মোটামুটি বেশ বড়, এই যে এটা। আচ্ছা, এখন আমি কি করব, আমি হচ্ছে আমার যে কনফিগারেশন আমি লিখলাম, কি লিখলাম এই gzip সহ আর কি, সেটা হচ্ছে আমি ইয়ে করব। এখন পার্থক্য কি, কিভাবে ব্রাউজার হচ্ছে ইয়ে করবে, যে রিকোয়েস্ট করবে যে তুমি আমাকে gzip আকারের ইয়ে দাও, রেসপন্স দাও, সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আচ্ছা এই যে আমরা যদি যখন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠাবে বা ব্রাউজার থেকে যখন রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্ট যদি আমি একটা হেডার বলে দিই যে এক্সেপ্ট এনকোডিং gzip, মানে হচ্ছে আমার ক্লায়েন্ট বলতেছে যে আমি gzip টাইপের মানে রেসপন্স একসেপ্ট করি, তুমি আমাকে gzip আকারে পাঠাইতে পারো যদি তোমার কাছে সেই ব্যবস্থা থাকে আর কি। তাহলে হচ্ছে আমি ওই ইয়ে করব আর কি, এক্সপোর্ট করব। সো আমি যদি হেডারগুলো দেখি, যে হেডারের মধ্যে ইয়ে থাকবে আর কি, যে কন্টেন্ট এনকোডিং gzip আছে। এখন আমরা পার্থক্য দেখি যে gzip করলে কি আসে আর gzip না করলে কি আসে। আমরা এখন আমার সিস্টেম থেকে হচ্ছে এই style.css ফাইলটাকে আমি ইয়ে করব, কার্ল করব আর কি। কার্ল করে নেই, ও আচ্ছা করব, করে দেখবো যে কত সময় লাগে। আমি রিসিভ করতেছি এটাকে, নর্মাল যেরকম আসে আর কি। এখন দেখেন এটাতে লাগছে সাইজটা কত, 142K, মানে হচ্ছে 100 যেটা হইলো আর কি 142K আর কি এটা। এখন যদি আমি এটাকে হেডারে gzip বলে দেই, যে আমি gzip একসেপ্ট করি, সেটা বলে যদি আমি রিকোয়েস্টটা পাঠাইতাম, তাহলে আমার nginx এটাকে gzip করে পাঠাইতো, এবং তখন আমার জাস্ট 25K এর মধ্যেই সেই ফাইলটা আমার কাছে চলে আসতো। তাহলে আমার সাইজটা কম হতো, আমার ব্যান্ডউইথ কম খরচ হতো, এবং টাইম কম লাগতো। তো এইভাবে হচ্ছে স্পেসিফিক টাইপের ফাইলের জন্য আমরা gzip ইউজ করতে পারি, যেন হচ্ছে আমরা মানে অপটিমাইজ ওয়েতে ফাইল ট্রান্সফার করতে পারি, স্ট্রিক ফাইলস। ওকে, এরপরে অনেক কিছু আছে, কিন্তু আমার সময় আছে আর 3 মিনিট, আমি অনেক বেশি কন্টেন্ট বানাই ফেলছি, তোমার উচিত আর নেই। শর্টকাটে যেটা করতে পারি, আমি লোড ব্যালেন্সিংটা দেখা যেতে পারি। এটা মাঝখানে গুলো হচ্ছে কারো যদি ইয়ে থাকে, আগ্রহ থাকে, তাহলে আমাকে নক করতে পারেন, বা আমি এই কন্টেন্ট দিয়ে দিব, এই যে কনফিগারেশন গুলো দিয়ে দিব, সেগুলো দেখে বুঝতে পারেন যে কিভাবে কাজ করে আর কি। সানডেতে আরেকটা সেশন নেবেন, পার্ট 2? অত অত কিছু নাই আসলে যে আমি একটা পার্ট 2 নিয়ে শেষ করব, মানে আমার যদি আরো জ্ঞান না আরো বাড়ে। যদি কোশ্চেন থাকে বা হ্যাঁ থাকে, হ্যাঁ সে ওকে ঠিক আছে, আমি করতে পারি, সেটাও করতে পারি আরেকটা সেশন। কিন্তু আমি তাহলে এখন এটা দেখাই দিই, যে লোড ব্যালেন্সিংটা দেখাই দিই, এটা ইয়ে আছে। আমার ইচ্ছা ছিল যে এই যে এসএসএল ইনস্টলেশনটা দেখাবো, যে কিভাবে হচ্ছে আমরা এসএসএল ইনস্টল করতে পারি, কিন্তু ওটা সময় হলো না। এনিওয়ে এ দেখে, আচ্ছা এনজিনিক্স কিন্তু আমরা রিভার্স প্রক্সি হিসেবেও কাজ করে। আমরা সাধারণত যেটা করি, আমরা আসলে এনজিনিক্স ইউজ করি রিভার্স প্রক্সি হিসেবে। আমরা আমাদের অফিসে আমরা কি করি, কিসে ডেভেলপ করি, জ্যাঙ্গো, ওয়ার্ডপ্রেস বা লারাভেল বা যে ধরনের ইয়ে ইউজ করি আর কি, বা পাইথন, পিএইচপি। সো যেটা করি আমরা আসলে এনজিনিক্স এর পরে আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, সেটা একটা ইউআরএল এ রান করে। তো আমরা আসলে যেটা করি, রিকোয়েস্ট আমার এনজিনিক্স এর কাছে আসে, এনজিনিক্স এর সঙ্গে হচ্ছে এনজিনিক্স এর একটা রাউটার সাথে আমার যে অ্যাপ্লিকেশনের যে রাউটটা আছে,
ওটা কানেক্ট করা থাকে, এটাকে আমরা বলি প্রক্সি পাস। যে এনজিনিক্স এর এই রাউটার জন্য তুমি অ্যাপ্লিকেশন সার্ভারের এই রাউটার লিসেন করো আর কি। ওই প্রক্সি পাসের মাধ্যমে হচ্ছে আসলে আমরা অ্যাপ্লিকেশন সার্ভার থেকে লিসেন করি ইনফরমেশন। তো সেটা কিভাবে, প্রক্সি পাস কিভাবে কাজ করে? ওকে, সো ফর এক্সাম্পল আমি একটা এটা দেখা দিই, মানে রিল লাইফে দেখা দিই যে কিভাবে কাজ করে। ওকে, ওকে, এটা একটা নর্মাল ইয়ে লিখছি যে জাস্ট, ও একটা জিনিস লেখা হয়নি, ইয়ে গেল, ও না লিখছে তো, সরি, লেখা হয়ে গেছে। ওকে, সো কি করতেছি দেখেন, আমি হচ্ছে একটা রাউট ডিফাইন করছি, রুট রাউটের জন্য যে index.html আছে, কিন্তু স্ল্যাশ পাইথন এই রাউটার জন্য আমি একটা ইয়ে করছি যে আমার সিস্টেমে এই পোর্টে একটা অ্যাপ্লিকেশন চলতেছে, আমার কাছে যখন এই রাউটে কল আসবে তখন তুমি এই রিকোয়েস্টটা এর কাছে পাঠাবা, এবং এর কাছ থেকে যে রেসপন্সটা পাবা সেই রেসপন্সটা হচ্ছে এটার রেসপন্স হিসেবে পাঠিয়ে দিবা। ব্যাপারটা হচ্ছে প্রক্সি পাস, মানে আমি মানে প্রক্সি পাস করতেছি আগে, এনিওয়ে খুলদের মতো জিনিসটা এটা আর কি। সো যদি আমি ট্রাই করি এটা, ঠিক আছে, সুডো সার্ভিস নেক্সট রিস্টার্ট, ওকে রিসেট হলো। এখন আমার সিস্টেমে তাহলে একটা রান করতে হবে, সার্ভার রান, পাইথন সার্ভার রান সার্ভার 1। ওকে, সো পাইথন একটা সিম্পল সার্ভার http.server রান করে দিই আমি, সেটা হচ্ছে 8001 পোর্টে চলবে। আমি একটা জাস্ট আমার সিস্টেমের ভিতরে, মানে আমি যেখানে রান করতেছি সেখানে এই পোর্টে একটা সার্ভার রান করছি। এটা সার্ভ করতেছে কি সেটা দেখাই। এটা সার্ভ করতেছে হচ্ছে, আমি আরেকটা ইন্ডেক্স ফাইল বানিয়ে রাখছি ওই ফোল্ডারের ভিতরে, ফোল্ডারটা দেখালে বুঝতে পারবেন, এক্সারসাইজ সার্ভার 1। এটার মধ্যে আমার একটা ইন্ডেক্স ফাইল আছে, HTML ফাইল আছে, এটার মধ্যে লিখে রাখছি আমি যে ওয়েলকাম ফ্রম সার্ভার 1, এবং এটাকে আমি এই যে পাইথনের যে সার্ভারটা আছে এটা দিয়ে রান করলাম, এবং সার্ভারটা রান করতেছে এইখানে 8001-এ। কিন্তু আমাদের সিস্টেমে, মানে আমাদের যে মেশিন আছে, মেশিনে তো শুধুমাত্র 80 পোর্টটা এক্সপোজ করা আছে, 8001 তো আর কেউ লিসেন করতে পারবে না যদি আমরা ওপেন করে দিই। তাহলে আমরা কি করব, আমরা nginx এর মাধ্যমে আমাদের যে মেশিনের 80 পোর্ট সেটার সঙ্গে প্রক্সিপাস প্রক্সিপাস কমান্ডের মাধ্যমে আমি এই যে ইয়েটা রান করতেছে, কি বলবো, অ্যাপ্লিকেশনটা রান করতেছে এই পোর্টে, সেটাকে প্রক্সিপাস করে দেবো, যেটা আমি দেখাইলাম এখানে। আচ্ছা, তাহলে যদি আমি এমনি স্ল্যাশ রিকোয়েস্ট করি তাহলে আমি index.html ফাইলটা পাবো, আমি আগে যেভাবে পাচ্ছিলাম, এই যে জাস্ট এইটা কিন্তু আমরা যদি পাইথন রাউট এখানে হিট করি তাহলে কি হবে, এই পাইথন এখানে রাউটে গেল, যাওয়ার পরে হচ্ছে সেখানে ম্যাচ করবে, হ্যাঁ পাইথনের রাউট পাইছি একটা, তারপরে দেখবে যে হ্যাঁ এখানে প্রক্সি পাস করছে কোথায়, এই অ্যাপ্লিকেশনের এখানে। আচ্ছা, তাহলে এখানে যাই, এখানে গিয়ে কি করছে, আচ্ছা এখানে কি আছে, আসলে একটা অ্যাপ্লিকেশন রান করতেছে এখানে, সেই অ্যাপ্লিকেশনটা কি করতেছে, এই যে index.html ফাইলটাকে সার্ভ করতেছে, এই জন্য আমরা ওইখানে ওই index.html ফাইলটাকে দেখতে পেলাম আর কি এখানে। ওকে, এখন আচ্ছা আরেকটা সময় নেই, আর 5 মিনিট সময় নেই, সময়ই হয়ে গেছে। লোড ব্যালেন্সিং কেমন করবো এখানে? ফর এক্সাম্পল আমার সিস্টেমে এরকম লোড ব্যালেন্সিং এর কনসেপ্টটা কি? লোড ব্যালেন্সিং এর কনসেপ্ট হচ্ছে, যদি আপনার সিস্টেম অনেক, মানে আপনার যদি অনেক বড় একটা ওয়েবসাইট থাকে, ফর এক্সাম্পল আপনার সাইটে প্রতিদিন কোটি কোটি লোক আসে, তখন হচ্ছে একটা সার্ভার দিয়ে আসলে এত মানুষের ইয়ে হ্যান্ডেল করা যাবে না। তখন যেটা করতে হয়, আপনার অ্যাপ্লিকেশনের একই ইনস্ট্যান্স অনেকগুলা সার্ভারে রাখা হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন আর কি হোস্টে, এবং আপনার nginx যেটা করে যে আপনার এক একটা রিকোয়েস্ট এক একটা সার্ভারে পাঠায়। এর কারণে যেটা হয়, ফর এক্সাম্পল আপনার 50টা রিকোয়েস্ট আসছে এবং আপনার 5টা সার্ভার আছে, তাহলে এই 50টা রিকোয়েস্টকে সে ভাগ করে প্রত্যেকটা সার্ভারে 10টা করে দিয়ে দিবে, তাহলে প্রত্যেকটা সার্ভারে লোডটা কম পড়লো। এটা হচ্ছে মেইন কাজ লোড ব্যালেন্সিং এর, যে আমি লোডটা একটা সার্ভারে না দিয়ে আমরা কয়েকটা সার্ভারে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, লোড ব্যালেন্সিং কিভাবে করে সেটা দেখাই একটু। আচ্ছা, ওটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে অলরেডি দেখেন আমি কি করছি, একটা
সার্ভার রান করছি, এটা আমি 8001 পোর্টে একটা সার্ভার রান করছি। আচ্ছা, আমি আরেকটা সার্ভার রান করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা সার্ভার টু একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে একটা ফাইল আছে যেটা লেখা আছে ওয়েলকাম ফ্রম এই সার্ভার টু। সো এটাতে আমি ওই একটা পাইথন সার্ভার স্টার্ট করি। যদি আমি পাইথন, এটা আমি পাইথন একটা জাস্ট এক্সাম্পল, এর জন্য পাইথনে কাজ করার জন্য দেখাইলাম। এটা যে কোনো কিছু দিয়ে আপনি সার্ভ করতে পারবেন, পিএইচপি দিয়েও করা যায়, পিএইচপি বা নোডের খুব সিম্পল সার্ভার আছে আর কি। ওকে, এটা আমি রান করি 8002 পোর্টে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কি আছে, সার্ভার এক ফোল্ডারে যে ফাইলটা আছে সেটাকে সার্ভ করতেছে 8001 নাম্বার, এই অ্যাপ্লিকেশনটা 8001 পেজে রান করতেছে। সার্ভার টু ফোল্ডারের মধ্যে যে আমার ইন্ডেক্স ডট ফাইলটা আছে সেটাকে আমি 8002 পোর্টে সার্ভ করতেছি। আরেকটা আছে, আমি এটাকে সার্ভ করে দিই, শেষ করে ফেলি। সিডি এক্সারসাইজ সার্ভার 3। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ফাইল আছে এই 3 নম্বর ফোল্ডারে, সার্ভার 3 ফোল্ডারে। এখানে যে ফোল্ডারটা আছে এখানে ইয়ে আছে হচ্ছে hello from server 3। আচ্ছা, এটাকে আমি রান করে ফেলি, python 3-m http.server, এটা হচ্ছে 8003 পোর্টে। আচ্ছা, ওকে, তাহলে আমার এই মেশিনের মধ্যে, মানে আমার মেশিনের মধ্যে আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য 3টা সার্ভার রান করছি। 3টা সার্ভার 8001, 8002, 8003 পোর্টে রান করতেছে, এবং প্রত্যেকটা হিট করলে রেসপন্স হচ্ছে ওই সার্ভার আসবে। যদি 1 নাম্বার সার্ভারে হিট করি সে বলবে ওয়েলকাম ফর সার্ভার 1, 2 নাম্বার হিট করলে ওয়েলকাম ফ্রম সার্ভার 2, 3 নাম্বারে হিট করলে ওয়েলকাম ফর সার্ভার 3। আচ্ছা, এখন আমি ওই লোড ব্যালেন্সিং এর কোডটা যেটা আছে সেটা যদি আমি বসাই দেই তাহলে কি হবে সেটা। আচ্ছা, লোড ব্যালেন্সিং এর জন্য আমি বলে দিচ্ছি যে লোড ব্যালেন্সিং করার জন্য উপরে একটা লিখতে হয় আপি স্ট্রিম, এরপরে হচ্ছে একটা নাম দিতে হয়, আমি নাম দিচ্ছি মাই বিলভ সার্ভার্স, এবং এটার মধ্যে আপনার যে যতগুলো সার্ভার আছে সেগুলো লিস্টগুলো করতে হয় আর কি। আমি যেহেতু 3টা পোর্টে রান করছি 8001, 8002, 8003, এই জন্য আমি সেখানে লিস্ট করছি। আপনার যদি অন্য সার্ভার থাকে আপনি সেখানে লিস্ট করতে পারেন। আচ্ছা, গেল। এরপরে সেম জিনিস, এরপরে হচ্ছে আমরা যেটা আগে করছিলাম যে প্রক্সি পাস, জাস্ট প্রক্সি পাসের মধ্যে কোনো ইউআরএল না দিয়ে আমরা যে এই নামটা দিছি, আপি স্ট্রিমের যে নামটা দিছি সেটা এখানে বসে দিতে হয়। মানে এই আপি স্ট্রিমের মধ্যে হচ্ছে আমার সার্ভারগুলো লিস্ট করতে হয় এভাবে, এবং এই নামটা হচ্ছে প্রক্সিপাস এখানে বসিয়ে দিতে হয়। এখন যদি আমি এটা বসাই দিই এবং রিয়েল লাইফে দেখি যে আসলে কি হচ্ছে, সুডো ন্যানো কনফ, সুদীপ্ত ভাই, এটা কি নন সিকিউর প্রোটোকলই হবে সব সময়? না 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 না, মানে আমি হচ্ছে ইয়ে করি নাই বলে ইয়ে হইতেছে, মানে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, করি ওকে। নাই এজন্য। আমার ওটা দেখানোর ইচ্ছা ছিল যে এসএসএল দিয়ে, কিন্তু সময় পেলাম না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখন দেখেন, আমার এই পোর্টে হিট করলে সেখানে আসবে। এখন এখানে আসার পরে সে পাচ্ছে কটা সার্ভার, 3টা সার্ভার। এখন 3টা সার্ভারে 3 রকমের রেসপন্স আছে, আমরা এটা লিখছি কেন বোঝার সুবিধার জন্য আর কি, যে ইন নর্মাল কেসে সাধারণত সেম ইনস্ট্যান্স থাকে বিভিন্ন সার্ভারে। ইঞ্জিনিয়ার যেটা করে ও লোড ব্যালেন্স করে, যে এক সময় এই সার্ভারে পাঠায়, এক সময় এই সার্ভারে পাঠায়, এক সময় এই সার্ভারে পাঠায়, ব্যালেন্স করার জন্য। সুডো nginx -t, ঠিক আছে, সুডো সার্ভিস nginx রিস্টার্ট, নাইস। ওকে, হয়ে গেল। এখন আমি কি করব, আমি হচ্ছে একটা যে জিনিস ইনস্টল করছি, এটা হচ্ছে একটা প্যাকেজ আছে, প্যাকেজটার নাম হচ্ছে কি জানি, এই যে প্যাকেজ, সরি বলছি। আচ্ছা, আমি যেটা করব যে এই সার্ভারগুলোতে হিট করব 5 সেকেন্ড পর পর, মানে 0.5 মিনিট সেকেন্ড পর পর হিট করব, এবং দেখবো যে সে আসলে প্রক্সি পাস করতেছে নাকি। ওকে, এখন 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 ওকে, এখন যদি আমি এই কমান্ডটা লিখি, আচ্ছা এটা কি করতেছে দেখেন, আমি 0.5 সেকেন্ড পর পর হচ্ছে আমি আমার যে এই যে পাইথনের যে ইউআরএলটা যেটা হচ্ছে আমি এখানে লিখছি, এই যে এখানে এখানে হিট পাঠাচ্ছি। ও যেটা করবে, এই হিট আসার পরে ও এখান থেকে এখানে আসবে, এবং ওর যে বাই ডিফল্ট যে লোড ব্যালেন্সিংটা হয় সেটা হচ্ছে রাউন্ড রবিন হয় আর কি। মানে হচ্ছে সে প্রথমে একটা রিকোয়েস্ট আসলে এখানে, তারপর রিকোয়েস্ট আসলে এখানে, তারপর রিকোয়েস্ট আসলে এখানে, এভাবে সে একটা পর একটা ঘুরতে থাকে, এটা বলা হয় রাউন্ড রবিন। ওকে, সো আমি কল করলাম, সো দেখতে পারবেন যে এই দেখেন প্রথমে রিকোয়েস্ট পাঠাইছি, একে গেছে, তারপর 2 গেছে, তারপর 3 গেছে, এবার একে গেছে, 2 গেছে, 3 গেছে। এটা হচ্ছে nginx হ্যান্ডেল করতেছে যে হ্যাঁ এক একটা রিকোয়েস্ট আসলে আমি কোন সার্ভারে পাঠাবো, এটাতে পাঠাবো, এটাতে পাঠাবো না, এটাতে পাঠাবো। এটা হচ্ছে রাউন্ড রবিন ওয়ে আর কি, মানে একটার পর একটা। আরো আরো সুন্দর 2টা ওয়ে আছে, সেটা আমি যদি একটু দেখায় দেই, দেখাবো আর কি হয়। আচ্ছা, এখানে আপনি আরো কিছু ক্রাইটেরিয়া আছে লোড ব্যালেন্সিং এর জন্য, যে আপনি মনে করেন যে রাউন্ড রবিন দিবেন না, আপনি হচ্ছে
একটা ইউজার প্রথম যে আইপি সার্ভারটা পাবে সেই সবসময় সেই সার্ভারে হিট করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল আমরা মনে করেন যে একটা সার্ভারে একটা ইউজার লগ ইন করলো, এরপরে যদি আবার আমি যদি লোড ব্যালেন্সিং এর জন্য তাকে অন্য সার্ভারে পাঠিয়ে দিই তাহলে তো আবার লগ ইন করতে হবে। এই জন্য যেটা করতে হয় যে আইপি হ্যাশ এইটা লিখতে হয় আর কি। এই যে আপস্ট্রিমের মধ্যে আইপি হ্যাশ লিখলে কি হয়, সে হচ্ছে মানে ক্লায়েন্টটা যেই সার্ভারকে প্রথম হিট করবে সে সবসময় সেই সার্ভারকেই মানে রিকোয়েস্ট পাঠাবে আর কি। আবার পরের ক্লায়েন্ট যদি আসে অন্য একটা সার্ভার হিট করে সে সবসময় সেই সার্ভারেই হিট করবে। সো আইপি হ্যাশটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য, যদি আপনি চান ওরকম যে ক্লায়েন্ট হচ্ছে সবসময় একটা সার্ভারই পাবে, রেসপন্স পাবে একটা সার্ভার থেকে, সেজন্য ভালো। আরেকটা হচ্ছে লিস্ট কানেকশন। এটা হচ্ছে লোডের উপর ডিপেন্ড করে। যে ফর এক্সাম্পল আপনার একটা সার্ভারে হচ্ছে লোড অনেক বেশি হয়ে গেছে, আপনি এখন যে সার্ভারে লোড কম আছে সেই সার্ভারে পাঠাবেন। যদি ওইটা করতে চান সেই ক্ষেত্রে আপনার আপস্ট্রিমের মধ্যে লিখতে হয় এইটা লিস্ট কানেকশন। এটাতে যেতে হয় সে চেক করে যে কোন সার্ভারে আসলে কানেকশন কম আছে বা কোন সার্ভারে হচ্ছে লোড কম আছে, তখন সে মানে ইনকামিং কানেকশনকে সেটাতে পাঠায়। এই দুইটা ওয়ে, টোটাল তিনটা ওয়ে বললাম। একটা রাউন্ড রবিন বাই ডিফল্ট যেটা থাকে যে একটার পর একটা পাঠিয়ে দেয়। সেকেন্ডটা হচ্ছে আইপি হ্যাশ, রাউন্ড রবিনের জন্য কিছু লিখতে হয় না, আইপি হ্যাশ করার জন্য লিখতে হয় এখানে আইপি হ্যাশ। এটাতে যেটা করে যে ইউজার যেটাতে যে সার্ভারটা পায় প্রথমে সেটাতেই সবসময় পাইতে থাকে। আর 3 নাম্বার দেখালাম যেটা, সেটা হচ্ছে লোডের উপর ডিপেন্ড করে, যে যেটাতে লোড বেশি সেটাতে দেয় না, যেটাতে লোড কম সেটাতে দেয়। আচ্ছা, এটা গেল। আপনি ইচ্ছা করলে আপনারা একটা স্পেসিফিক সার্ভারকে ওয়েটও দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল যে আমার এই সার্ভারটা পাওয়ারফুল বেশি, এটাতে 10টা কোর আছে আর এটাতে আছে 2টা কোর, তাহলে আমি চাবো যে আমার 10টা কোর যে সার্ভারে আছে ওখানে বেশি আমার যাক রিকোয়েস্ট, এগুলোতে কম যাক। সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে ওয়েট করে দিতে পারেন যে এটার হচ্ছে ওয়েট হবে 5, এটার হবে 2, তাহলে হচ্ছে এই ওয়েটের উপর বেস করে হচ্ছে আপনি এভাবে বিভিন্ন কাস্টমাইজড আকারে এই রাউট করতে পারবেন রিকোয়েস্টকে, যে বিভিন্ন ধরনের কন্ডিশনের উপরে বিভিন্ন হবে আর কি এই লোড ব্যালেন্সিং এর জন্য রিকোয়েস্ট স্টার্ট করতে পারবেন। এইভাবে হচ্ছে আমরা সাধারণত এনইএক্স এ লোড ব্যালেন্সিং করি। এই হইলো লোড ব্যালেন্সিং এর কিচ্ছা কাহিনী। তো আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, তো যেহেতু অনেক কিছু আমি লিস্ট করে ফেলছি, আরো কম দেখার দরকার ছিল। আমি অনেক ফাস্ট কথাবার্তা বলছি, যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে নক দিতে পারেন। আর এগুলো হচ্ছে আমি আমাদের ড্রাইভে আপলোড করে রাখছি নলেজ এর মধ্যে। এখানে হচ্ছে যে এনজিনিক্স বেসিক্স এর মধ্যে হচ্ছে আমি যে কনফিগারেশন গুলো লিখছি সেগুলো এখানে লেখা আছে, এবং হচ্ছে আমার যে প্রেজেন্টেশন আছে সেখানে লেখা আছে, এখানে দেখতে পারেন। অথবা যদি আপনার অনেক প্রশ্ন থাকে অনেকেরই, তাহলে হচ্ছে আমরা পরে হয়তো একটা সেশন করতে পারি, যে সেশনের মাধ্যমে হচ্ছে আমরা আরো ডিটেইল, বা আমি যদি হয়তো আরো একটু পড়াশোনা করলাম, আরো ডিটেইল কিভাবে আমরা নিজেকে আরো কেউ অপটিমাইজ করতে পারি সে বিষয়ে কথাবার্তা বলতে পারি আর কি। ওকে, কারো কোশ্চেন আছে? আরেকটা সেশন করার দরকার বুঝছেন ভাইয়া, ইয়াল রাখবে আপনার ওই যে প্রোটোকলের ব্যাপার স্যাপার, তারপরে এসএসএল এর ব্যাপার, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওটার জন্য এসএসএল এর ব্যাপারটা দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপু তাহলে আরেকটা করবো, হ্যাঁ নেক্সট এর আরেকটা সেশন করবো আর কি, ঠিক আছে? পরপরই করেন তাহলে সবার জন্য ইজিয়ার হবে ট্র্যাক রাখা। রবিবারে বা সোমবার মঙ্গলবার যেদিন আপনার সুবিধা হয়। হ্যাঁ ওকে, যদি সবার সময় থাকে করলাম, নো প্রবলেম। ওকে, তাহলে আজকের মতো তাহলে এইটুকুই, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, নো প্রবলেম, ওখানে দিতে পারেন। এই তো। আর ভিডিও রেকর্ডিংটা কি ইউটিউবে আপলোড করবেন নাকি ড্রাইভে দিয়ে রাখবেন? রেকর্ডিংটা আমরা ড্রাইভে দিতে পারি, ইউটিউবে দিতে পারি, আপনার যেভাবে সুবিধা হয় আর কি। ইউটিউবে থাকলে মানে দেখতে সুবিধা হতো। ওকে ঠিক আছে, ওই ড্রাইভে থাকলেও ইউটিউবের ফিচারই আপনি পাচ্ছেন, সমস্যা নেই, একই কথাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে দেখালে এটা ওখানে দেখা যায়। ওই ইউআরএল দিয়ে, ইউআরএল আছে, ইউআরএল জেনারেট হয়, ওই ইউআরএল আপনি দেখতে পাবেন সরাসরি। তো ক্যাশ করে এই সুবিধাটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা এনিওয়ে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সুদীপ্ত ভাই। ওয়েলকাম। হ্যাঁ থ্যাংক ইউ।